সেবার জানুয়ারি মাসে জাহানাবাদের ঐতিহাসিক নিজামত কেল্লার রক্ষণাবেক্ষণের ভার কেন্দ্রীয় প্রত্ন দপ্তরের হাতে গেলে দৈনিক সত্যসেবক পত্রিকায় যখন সেই খবর চোখে পড়ার মতো করে প্রথম পাতায় বেরোলো, তখন একটু অবাক লেগেছিল। তারপর আরও অবাক হলাম যখন পত্রিকার চিফ অব দ্য নিউজ ব্যুরো তারক গাঙ্গুলি আমাকে জাহানাবাদ ঘুরে এসে একটি জাঁকালো গোছের রিপোর্টার্স লেখার ফরমাস করলেন। হাঁ করে তাকিয়ে আছে দেখে গাঙ্গুলিদা দাঁতে পাইপ কামড়ে বললেন, কে বুঝলে, জাহানাবাদ ঘুরে এসে কিছু লিখতে হবে। শুধু ঘোরা নয়, পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ গাঙ্গুলিদা? একজন ভালো রিপোর্টার হতে গেলে এটাই প্রথমে দরকার, পর্যবেক্ষণ। কিন অবজারভেশন। কর্নেলও ঠিক এই কথাই বলেন। হু ইজ দ্যাট ফেলো? আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড কর্নেল নীলাদ্রি সরকার। তাই বলো, সেই সান্তা ক্লজ বুড়ো? কেমন আছেন ভদ্রলোক? অনেকদিন তার কোনো সাড়া পাচ্ছি না। শখের গোয়েন্দাগিরি ছেড়ে ধর্মে কর্মে মন দিলেন নাকি? না, এখনো গোয়েন্দাগিরি চালিয়ে যাচ্ছেন, তবে পাখি, প্রজাপতি, অর্কিড, ক্যাকটাসের পেছনে। ওকে মাই বয়, উইশ ইউ গুড লাক। অফিস থেকে বেরিয়ে যখন রাস্তায় নেমেছি তখন রাগ, দুঃখ, অভিমান, হতাশায় আমার মন ভারাক্রান্ত। সবে স্পেশাল রিপোর্টার পদে প্রমোশন পেয়েছি, একখানা সাংঘাতিক রাজনৈতিক স্কুপ কাগজে ঝেড়ে দিল্লি অবধি কাঁপিয়ে দেবার ফিকিরে রাজনৈতিক মহলে ছোঁক ছোঁক করে ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ বিনা মেঘে বজ্রাঘাতের মতো এই মামুলি অ্যাসাইনমেন্ট। তাও অন্য কোথাও যেতে হলে কথা ছিল, সেই ধ্যাদ্দেড়ে গোবিন্দপুর, জাহানাবাদ। শুনেছি নবাবী আমলে সেখানে নাকি দেশের রাজধানী ছিল। পরের যুগে ইংরেজরা স্থানটিকে লন্ডনের চেয়ে সমৃদ্ধশালী বলে বর্ণনা করেছেন, কিন্তু ইংরেজরাও তো সেখানে বেশি দিন পা রাখেনি। রাজধানী সরিয়ে এনেছিল কলকাতা শহরে। আসলে কোনো জনপদ তার যতই সমৃদ্ধশালী হোক, যখন নিজের ভেতর থেকেই পচন ধরতে শুরু করে, তখন আর স্বয়ং ঈশ্বরও তার পতন রোধ করতে পারেন না। জাহানাবাদ কবে মরে হেজে গেছে, এখন সেটা নিতান্ত গোরস্থানে পরিণত। সাদা কথায় প্রেতপুরী। কিছু কিছু রোমান্টিক স্বভাবের মানুষ আছেন যারা এইসব প্রেতপুরী আর কবরখানায় নাক গলাতে ভালোবাসেন, তাঁদের বলা হয় প্রত্নতাত্ত্বিক। ইদানিং আবার এক হাওয়া উঠেছে, মাটির তলায় যা কিছু পাওয়া যায় তাই নাকি হাজার হাজার বছরের পুরনো কিংবা নিদেন পক্ষে গুপ্ত যুগের। জাহানাবাদের মাটি খুঁড়ে তেমন কিছু পাওয়া গেলেও কথা ছিল সেখানে বড়জোর নবাব টবাব লোকেদের কবর আর বাসভবনের ধ্বংসাবশেষ ছাড়া আর কি আছে। আমাকে সেখানে এইভাবে ঠেলে দেওয়ার মানে জ্যান্ত অবস্থায় কবরে পাঠানো নয় কি? অতীত যা মুড়ে হেজে গেছে তার প্রতি আমার বিন্দুমাত্র সহানুভূতি নেই। জীবন্ত বর্তমানই আমার প্রিয়, কারণ আমি তার মধ্যেই হাঁটছি, শ্বাস নিচ্ছি, তার কাছ থেকে পাওনা আদায় করছি। বর্তমান আমার রক্তে আছে, আর কি না আমাকে জোর করে কবরে ঠেলে দেওয়া হচ্ছে। গাঙ্গুলিদার এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত। কারো কাছে আঁচ করে থাকবেন আমি একটা পলিটিক্যাল স্কুপ করতে চলেছি, তাই আমাকে সে ক্রেডিট থেকে বঞ্চিত করে এই উদ্ভট অ্যাসাইনমেন্টে পাঠাচ্ছেন। আমি কি জানি না গাঙ্গুলিদা আমার প্রমোশনে খুশি হননি? আলবাত জানি। চিতপুর রেলইয়ার্ডের ওয়াগন ব্রিগারদের ব্যাপারে যে স্টোরিটা করেছিলাম, ম্যানেজিং এডিটর প্রশান্ত চ্যাটার্জির নেক নজরে পড়ার পক্ষে সেটাই যথেষ্ট, এবং আমার প্রমোশনের একমাত্র কারণ ছিল সেই নেক নজর। আর গাঙ্গুলিদা কিনা চোখ নাচিয়ে বলেছিলেন, করে দিলাম জয়ন্ত, খাইয়ে দিও। কিছুক্ষণ পরে অভিমান আর হতাশাটা চলে গেল এবং যা বাকি রইল তা হলো রাগ। রাগ এলে নাকি আমার মুখে আগুন জ্বালা ভাব থাকে না, কাঁচা উচ্ছের রস গেলার ভাবটাই ফুটে ওঠে। চিফ রিপোর্টার মধুদা কথাটা বলেছিলেন একবার, কারণ তিনি রোজ নাকি আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাড সুগার কমাতে ওই বস্তুটি পান করেন, কাজেই তিনি ব্যাপারটা বোঝেন। যাই হোক, আমি গাঙ্গুলিদার মুন্ডুপাত করছিলাম, বারবার ওর হাত পা বেঁধে জাহানাবাদের কোনো একটা কবরে ঢোকাচ্ছিলাম। আর সেই সময় কেউ বলে উঠল, কবর কারুর কারুর পক্ষে নিরাপদ জায়গাও হতে পারে ডার্লিং। চমকে উঠে দেখলাম জাদুঘর সদৃশ বিশাল ড্রয়িং রুমের কোনার দিক থেকে একটা অদ্ভুত খুরপি হাতে নিয়ে আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড কর্নেল নীলাদ্রি সরকার এগিয়ে আসছে। সাদা গোঁপদাড়ির মধ্যিখানে ওর অসম্ভব শক্তিশালী সরু সরু দাঁতগুলো দেখা যাচ্ছে। প্রকাণ্ড দেহটিতে তখনও গার্ডেনিং উর্দি চড়ানো, সুতরাং বুঝতে পারছিলাম ছাদের প্ল্যান্ট ওয়ার্ড থেকে সদ্য অবতরণ করেছেন। ডাইনে মোড় নিয়ে বাথরুমে অদৃশ্য হলেন, তারপর ষষ্ঠীচরণ ট্রেতে করে কফি আর স্ন্যাক্স রেখে গেল। তাকে আজ একটু গম্ভীর দেখাচ্ছিল। সম্ভবত প্রভুভৃত্যে কিছু নিয়ে মন কষাকষি হয়ে থাকবে, এবং তাতে অস্বাভাবিক কিছু নেই। দীর্ঘকাল ধরে দেখে আসছে এই ব্যাপারটা ঘটে আসছে। তবু সেই ষষ্ঠী বহাল আছে, বা কর্নেল তার বাবা মশাই পদেই অধিষ্ঠিত আছেন।
আমার বৃদ্ধ বন্ধু পুনঃপ্রবেশ করলেন, সোফার দিকে ধীর পদক্ষেপে এগিয়ে আসতে আসতে বললেন, কবরকে বিপজ্জনক জায়গা মনে করা হয়, কারণ বাইবেলে বলা হয়েছে, বিহোল্ড when the deads are awakened the evil hour begins. ডার্লিং, তবু কবর কোনো কোনো জীবিত মানুষের পক্ষে ভ্রমণের জন্য আদর্শ স্থান হতে পারে, বিশেষ করে তা যদি ঐতিহাসিক গোরস্থান হয়। চিয়ার আপ জয়ন্ত, চিয়ার আপ। কি আশ্চর্য, আপনি কি থট রিডিং শিখেছেন যে? দরকার দেখি না, আশা করি তুমি লজিক শাস্ত্রের নাম শুনে থাকবে। কলেজে আমার পাঠ্য ছিল, কিন্তু এক্ষেত্রে তা অবান্তর। আমি আপনার এই ঘরে যখন ঢুকি তখন আপনি ছাদে। তাছাড়া ঘরে ঢোকার পর আমি এমন কিছু বলিনি ষষ্ঠীকে, কিংবা বললেও আপনার পক্ষে শোনা সম্ভব ছিল না যে আমি কবর নিয়ে মাথা ঘামাচ্ছি। অতএব হয় আপনি টেলিপ্যাথি নয়তো থট রিডিংয়ের সাহায্যে আমার ভাবনাটা টের পেয়েছেন। জয়ন্ত, প্রবাদ আছে, ময়রা নাকি সন্দেশ খায় না। অন্তত বরাবর তোমার ব্যাপারে লক্ষ্য করে আসছি যে কাগজের লোক হয়েও কাগজে যা ছাপা হয় সে সম্পর্কে তোমার ঔৎসুক্য কম। আজ তোমাদের এবং অন্যান্য কাগজে খবর বেরিয়েছে জাহানাবাদের ঐতিহাসিক নিজামত কেল্লা কেন্দ্রীয় প্রত্ন দপ্তরের হাতে গেল। সুতরাং এবার সেখানে ট্যুরিস্ট ব্যুরো একটি পর্যটন ভবন তৈরি করবার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়েট, বলতে দাও আমাকে। এই খবর থেকে আমার পক্ষেও সিদ্ধান্ত নেওয়া সোজা যে ট্যুরিস্ট দপ্তর এবার পর্যটকদের দৃষ্টি আকর্ষণের জন্য খবরের কাগজের প্রচুর বিজ্ঞাপন দিতে থাকবেন। সেই বিজ্ঞাপনের লোভে সব কাগজই ওদের খুশি করার জন্য রিপোর্টার পাঠিয়ে খুব জাঁকালো রিপোর্টাজ ছাপবে। আর কিন্তু কবরের চিন্তাটা কিভাবে? ওই দেখো, ছাদ থেকে নাম্বার সিটি। নাম্বার সময় আমার চোখে পড়লো তোমার মুখে ভীষণ তিতিবিরক্ত ভাব। তারপর আমার চোখ গেল ওই টেবিলে। ফোন ডাইরেক্টরিটা তলা থেকে উপরে উঠে এসেছে এবং ফোনটা উল্টোভাবে বসানো হয়েছে। সুতরাং তুমি কোথাও টেলিফোন করছিলে। তার চেয়েও বড় কথা, তুমি আমার কাছে এমন অসময়ে এসেছ। 5:30 বাজে। এখন তোমার অফিসে থাকার কথা, অথচ তুমি অফিস থেকে হন্তদন্ত আমার কাছে এসে তেতো মুখে টেলিফোন করছো। নিশ্চয়ই শিয়ালদা স্টেশনের জাহানাবাদগামী ট্রেনের সময়গুলো জানতে চেয়েছিলে। আসলে আমার কুলির ভেতর প্রাকৃতিক কম্পিউটারটি খুব দ্রুত কাজ করে ডার্লিং। যাই হোক, কফি জুড়িয়ে যাচ্ছে। গরম কফি মানুষের এনার্জি বাড়ায়। কিন্তু কবরের কথাই যে আমি ভাবছিলাম তার কোনো মানে নেই। আছে। এই অ্যাসাইনমেন্টে তুমি খুশি হওনি। আর সত্যিই জাহানাবাদে অন্যান্য ঐতিহাসিক জায়গার তুলনায় কবরের সংখ্যা বেশি। নিজামত কেল্লার ভিতরেই এক বিশাল কবরখানা। এমত অবস্থায় যিনি তোমাকে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন তাকে তোমার মনে মনে কবরে পাঠানোই স্বাভাবিক। সদ্য প্রমোশনের পর সব সাংবাদিকই চাইবেন জব্বর বা চমকপ্রদ কিছু এক্সক্লুসিভ স্টোরি করে বুঝিয়ে দিতে যে যোগ্য লোককেই প্রমোশন দেওয়া হয়েছে। ডার্লিং, মানুষের আশা আকাঙ্ক্ষা সনাতন কাল থেকেই অনেকখানি ছকবন্দি। যাই হোক, তুমি কফি খেয়ে নাও। মেঘ না চাইতেই জলের মতো তুমি এসে গেছো। নইলে তোমার অফিসে একবার ফোন করবো ভাবছিলাম। কি ব্যাপার? কাকতালীয় যোগ মনে হলেও ব্যাপারটা তা নয়। চলো একটু ঘুরে আসা যাক। 6টায় যাব বলে কথা দিয়েছি। আমার বৃদ্ধ বন্ধু যখন কোনো প্রশ্নের জবাব দেন না, তখন বুঝতে পারি উনি কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় ডুবে আছেন। গাড়ি স্টার্ট দিয়ে শুধু জেনে নিয়েছিলাম কোথায় যেতে হবে। উনি আস্তে করে বলেছিলেন, পার্ক স্ট্রিট। আজ শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আরেকটি কর্নেল কাহিনী, স্বর্গের বাহন। প্রতিবারের মতো এবারেও আপনাদেরকে জানাচ্ছি, যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আমাদের উপস্থাপনায় গল্পটি শোনার পরই করবেন। সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুল করবেন না। আসুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, স্বর্গের বাহন গল্পের প্রথম পর্ব, এক তসবির কে লিয়ে। পার্ক স্ট্রিট ধরে এগিয়ে মুনলাইট হোটেলের কাছে ট্রাফিক জ্যামে আটকে গেলাম। মিনিট 20 লাগলো জ্যাম ছাড়তে। একটু এগিয়ে গেলে কর্নেল বললেন, বাঁদিকের রাস্তাটা গলি বলাই ভালো। শীতের দিনে 5টা বাজতে না বাজতে সন্ধ্যের আবছায়া ঘনিয়ে এসেছে। সবখানে আলো জ্বলে উঠেছে। এই গলিটা একেবারে অন্ধকার আর নিঝুম। লোডশেডিং বলে মনে হচ্ছিল না, কারণ সব বাড়ির ভেতর আলো জ্বলছিল। সম্ভবত এই গলির স্ট্রিট ল্যাম্পগুলো বহুকাল ধরে অদৃশ্য। পুরসভা তো থেকেও নেই।
একটু পরে কর্নেল গাড়ি থামাতে বললেন। বাঁদিকে একটা বাড়ির গেটের মাথায় যথেষ্ট জঙ্গল এবং তা থেকে অদ্ভুত হলুদ ফুলের মতো একটু আলো জুকজুক করছে। সেই আলোয় জীর্ণ গেটের ডান দিকে এক টুকরো মার্বেল ফলকে জাহানাবাদ প্যালেস লেখা আছে দেখে চমকে উঠলাম। কর্নেল বললেন, এসো। গেটের কাছে যেতেই যেন মন্ত্র বলে গরাদ দেওয়া প্রকাণ্ড কপাট একটু ফাঁক হলো, কিন্তু কোনো দারোয়ানকে সেলাম দিতে দেখলাম না। একজন প্রৌঢ় এবং বহু ব্যবহৃত সুটটাই পরা ভদ্রলোক যেন অপেক্ষা করছিলেন। করমর্দন এবং অভ্যর্থনা করে আমাদের নিয়ে গেলেন। ছোট্ট একটি হলঘরের ভেতর কাঠের সিঁড়িতে জীর্ণ কার্পেট পাতা রয়েছে। দোতলার একটা ঘরের সামনে দাঁড়িয়ে ভদ্রলোক একটু কাশলেন। ভেতর থেকে গম্ভীর স্বরে উর্দু ভাষায় কেউ কিছু বলল। তখন পর্দা তুলে ভদ্রলোক একটু ঝুঁকে আদাব দিলেন। তারপর আমাদের ভেতরে যেতে ইশারা করলেন। ঘরের ভেতর গদি আঁটা ইজি চেয়ারে এক বৃদ্ধ বসে টেবিল ল্যাম্পের আলোয় কি একটা বই পড়ছিলেন। কর্নেল আদাব দিলেন, কিন্তু উনি উঠে দাঁড়িয়ে করমর্দনই করলেন। কর্নেল আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। জাহানাবাদের নবাব মির্জা মোহাম্মদ বশির খানকে দেখে নবাব সংক্রান্ত মোহ চলে গিয়েছিল। একেবারে সাধারণ মানুষের মতো চেহারা, পরনে ঢিলা পাজামা কুর্তা, শ্যাওলা রঙের শাল জড়ানো, রোগা শৃঙ্গে গড়নের মানুষ, গোঁপদাড়ি পরিষ্কার কামানো, নাকটা অসম্ভব খাড়া। এইরকম চেহারার মানুষ মুসলিম মহল্লায় অসংখ্য দেখেছি। নবাব সাহেব মৃদু হেসে কর্নেলকে ইংরেজিতে বললেন, শুনেছি আপনি কফির ভক্ত। বলতে পারেন, তবে এইমাত্র কফি খেয়েই বেরিয়েছি। আমার কফি খাওয়া ডাক্তারের বারণ। এ সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। ফরিদ, जाओ कॉफी लेके आओ जल्दी, और सुनो दरवाजा बाहर से बंद करके जाओ। ফরিদ সাহেব নামে সেই প্রৌঢ় ভদ্রলোক বেরিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করলে বুকটা ধড়াস করে উঠল। নবাব সাহেব গম্ভীর হয়ে চাপা গলায় বললেন, এই বাড়িতে নাক গলানে স্বভাবের লোক আছে, হুট করে এসে ঢুকে পড়বে। তাহলে শুরু করুন নবাব সাহেব। তখন টেলিফোনে আসল কথাটা বলতে পারিনি বলেই আপনাকে এই গরিব খানায় ডেকেছিলাম কর্নেল। যাই হোক, সেই কথাটাই বলে ফেলি। জয়ন্তর সামনে বলতে বাধা নেই, আপনি বলুন। আমার ছোট ভাই মির্জা নাসির খায়ের কথা আপনাকে বলেছি। সে গত জুন মাস থেকে পাগল হয়ে গেছে, তাও বলেছি। কিছুদিন আগে নাসির হঠাৎ নিখোঁজ হয়ে যায়। গতকাল আমার বোন স্বামী মারা বেগমের চিঠি পেয়েছি। নাসিরকে নাকি সে কেল্লা বাড়ির পাঁচিলের উপর দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়েছে। জাহানাবাদে থাকে আপনার বোন? হ্যাঁ, সে বিধবা, দুটি যমজ মেয়েও আছে। এখনো বিয়ে দিতে পারেনি তাদের। বুঝতেই পারছেন, সরকারি বৃত্তি বন্ধ হওয়ার পর আমাদের পরিবার কি দুর্দশায় কাল কাটাচ্ছে। এত দিনে আমার সন্দেহ হয়েছে স্বামী মারার স্বামী জর্জিস খাঁকে কে খুন করেছিল। খুন করা হয়েছিল? হ্যাঁ, 2 বছর আগে আমাদের কিল্লা বাড়ির পারিবারিক কবরখানায় তার লাশ পাওয়া যায়। তার মাথার পিছন দিকে ভোঁতা জিনিস দিয়ে আঘাত করা হয়েছিল। আশ্চর্য ব্যাপার, লাশটা পাওয়া গেছে ভোরবেলায়। জর্জিসের 2 যমজ মেয়ে কবরখানায় ফুল দিতে গিয়েছিল তাদের দাদা মশাই অর্থাৎ আমার বাবার কবরে। যাই হোক, পুলিশ সে খুনের কিনারা করতে পারেনি। জাস্টিস সাহেবের কবরখানায় কেন গিয়েছিলেন জানা যায়নি? না, সেটাই তো অদ্ভুত লাগে। অবশ্য সে ছিল আমাদের তখনকার নিজামত ট্রাস্টের বেতনভোগী কেয়ারটেকার। কিন্তু এটুকু বোঝা গিয়েছিল সে রাত্রে কবরখানায় ঢোকে এবং আততায়ী তাকে খুন করে পালায়। আপনার কাকে সন্দেহ হয়েছে বলছিলেন? নাসিরই হয়তো খুন করেছিল। ভগ্নিপতিকে খুন করার ধাক্কায়
সে পাগল হয়ে গেছে শেষ পর্যন্ত। কেন তিনি ভগ্নিপতিকে খুন করবেন? নাসির বরাবর বাউন্ডুলে স্বভাবের মানুষ। সে বেশি দূর পড়ালেখা শেখেনি, নেশা ভাঙ খেত, টোটো করে বেড়াতো সবসময়। জাহানাবাদে কিছুদিন দিদির কাছে, আবার কিছুদিন এখানে আমার কাছে, এই করে থাকতো। খারাপ লোকেদের সঙ্গেই তার ছিল যত মেলামেশা। জর্জিস সাহেব খুন হওয়ার সময় নাসির কোথায় ছিলেন? জাহানাবাদে, বোনের বাড়িতে। কিন্তু ভগ্নিপতিকে খুন করার কি উদ্দেশ্য থাকতে পারে বলে আপনার ধারণা? সেটা খুঁজে বের করার জন্যই আপনার শরণাপন্ন হয়েছি কর্নেল। কিন্তু এতকাল পরে? নবাব সাহেব উঠে বন্ধ দরজার কাছে গেলেন। এতক্ষণে দেখলাম কপাটে একটা ম্যাজিক আই রয়েছে। সেখানে চোখ রেখে বাইরেরটা দেখে নিয়ে এসে তারপর নিজের আসনে বসলেন। বললেন, আমার বোনের চিঠিতে একটা অদ্ভুত কথা লেখা আছে। নিজামত কেল্লার কবরখানায় ভূত প্রেতের উপদ্রবের কথা সবাই জানে। স্বামী মারা লিখেছে, ইদানিং প্রায় প্রতি রাত্রে সে জানলা থেকে কবরখানায় কাউকে চলাফেরা করে বেড়াতে দেখে। স্বামী মারা খুব সাহসী মেয়ে। এক রাত্রে সে খিড়কি দিয়ে বেরিয়ে টর্চের আলো ফেলতেই মূর্তিটা যেন কবরে ঢুকে গেল। কবরে ঢুকে গেল কিভাবে? তা লেখেনি আপনার বোন? না, আপনি তার মুখেই সব শুনতে পাবেন। স্বামী মারা তত পর্দা মানে না। লোরেটোর ছাত্রী ছিল। আমাদের পরিবারের দুর্ভাগ্যের কথা আর কি বলবো। প্রেভি পার্স বন্ধ হওয়ার পর থেকে আমরা প্রায় ফকির হয়ে গেছি। নইলে জর্জিসের সঙ্গে ওর কি বিয়ে হতো? জর্জিস ছিল আমাদেরই কর্মচারী। অবশ্য সেও গ্রাজুয়েট ছিল। লখনৌ থেকে কলকাতায় পড়তে এসেছিল আত্মীয়তা সূত্রে। আমাদের সঙ্গে চেনা জানা হয়েছিল। বিশ্বাসী এবং আপনজন হিসেবে তাকে জাহানাবাদ নিজামত কেল্লার কেয়ারটেকার পদে নিযুক্ত করা হয়। আপনার বোনেরও কি সন্দেহ যে তার স্বামীকে তার ছোট ভাই খুন করেছেন? না 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 না, স্বামী মারা তেমন কিছু লেখেনি। ওর চিঠিতে শুধু দুটো ঘটনার উল্লেখ আছে। এক, রাত বিরেতে কবরখানায় জ্বলজ্যান্ত ভূত দেখা। আর দুই, পাঁচিলের ওপার পাগলা নাসিরকে দেখা। এই থেকেই আমার সন্দেহ কবরখানায় একটা রহস্যজনক ব্যাপার আছে। গুপ্তধন নয় তো? ও সব জিনিস গল্পে উপন্যাসে থাকে। আপনারা বোধ করি জানেন না, মুসলিমদের কবরে নগ্ন মৃতদেহ ঢাকার জন্য 3 টুকরো সাদা থান কাপড়, অর্থাৎ যাকে বলা হয় কাফন, তা বাদে আর কিছু রাখা ইসলামী শরিয়ত অনুসারে হারাম, নিষিদ্ধ। তা গর্হিত পাপ আছে। আমাদের বংশের যা ইতিহাস, তাতে গুপ্তধনের অস্তিত্ব অসম্ভব নয়। তা যদি থাকেও কবরে থাকবে না। মৃতদেহের হাতে আংটি বা গলার হার? না, সব খুলে নেওয়া হয়। যে অবস্থায় মাতৃগর্ভ থেকে মানুষ ভূমিষ্ঠ হয়, সেই অবস্থায় সে কবরে যাবে। শুধু নগ্নতা জনিত লজ্জা নিবারণে ওই কাফনে তাকে ঢেকে দেওয়া হবে। নইলে মৃত ব্যক্তির অনন্ত নরক। এতক্ষণে ফরিদ সাহেব দরজা খুলে নিজেই ট্রেতে করে কফি নিয়ে ঢুকলেন। নবাব সাহেব বললেন, ফরিদ আমাকে ছেড়ে যায়নি, নইলে আমাকে বোনের কাছে গিয়ে থাকতে হতো। আমার স্ত্রী বহু বছর আগে মারা গেছেন। 2 ছেলে বিদেশে মেম বিয়ে করে সংসার পেতেছে। তারা আর বুড়ো বাবাকে একটা চিঠিও লেখে না। এক মেয়ে, সে থাকে কুয়েতে স্বামীর সঙ্গে। বছরে একবার আসে। সেই টাকা কড়ি পাঠায়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে
এই যে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা লড়ে হেরে গেলাম, তার সব খরচ আমার মেয়ে নার্গিস আরাই জুগিয়েছিল, নইলে আমার আর সাধ্য ছিল না। নিন, কফি খান আপনারা। ফরিদ, তুমি একটু বাইরে নজর রাখো। হারামজাদা আজ সকাল থেকেই আমার ঘড়ির আনাচে কানাচে ঘুরঘুর করে বেড়াচ্ছে, কি মতলবে কে জানে। এই হারামজাদাটি কে? বিড্ডু খাঁ, আমাদের নিজামত কেল্লার একজন সহিসের বংশধর। আমাদের কলকাতার এই বাড়িতে সে বাবুর্চির কাজকর্ম করে। নাসিরকে সে কোলে পিঠে করেই মানুষ করেছিল। নাসিরের খাতিরেই তাকে বহাল রাখা হয়েছিল, নইলে ওই চোর চাট্টা দাগাবাজকে কবে জুতো মেরে বিদায় করে দিতাম। বিট্টু কি এখনো আছে আপনার কাছে? বেহায়ার মতো পড়ে আছে, কুবে ছাড়িয়ে দিয়েছি, যেতে চায় না, পা ধরে কান্নাকাটি করে। ওটা কি করব বলুন? আর ফরিদও বলল একজন বাবুর্চি তো দরকার। বিড্ডু যখন বিনা বেতনে থাকতে চাইছে থাক, ও অবশ্য রাধেও কাঁসা। 2 বছর আগের এক হত্যা রহস্যের কিনারা এতদিন পরে করতে পারবো কিনা জানি না, তবে এই সুযোগে ঐতিহাসিক জাহানাবাদ আমার দেখা হবে। আমার দিক থেকে সেটাই লাভ। আমার বোন খুব আতঙ্কিত হয়ে পড়েছে, সেই জন্যেই আপনার সাহায্য চেয়েছি। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এক্ষেত্রে পুলিশের কাছে যাওয়ার মতো কোনো নির্দিষ্ট অভিযোগ আমার হাতে নেই, অথচ সে আশঙ্কা করছে যেন শিগগির তার জীবনে আবার সাংঘাতিক কিছু ঘটতে চলেছে। স্বামী মারা তাই লিখেছেন বুঝি? হ্যাঁ, পাগলা নাসিরকে দেখার পর তার আতঙ্ক আরো বেড়ে গেছে। নাসির তো ওর সহোদর ভাই, তাহলে সে? গুছিয়ে বলতে পারছি না, আমারই দোষ। নাসির আমার আর স্বামী মারার বৈমাত্রেয় ভাই। আমার বাবার 2 স্ত্রী, নাসিরের মা ছোটি বেগম আর আমাদের মা ছিলেন বড়ি বেগম। নাসিরের জন্মের পর তার মা মারা যান, সেই জন্যই তো বিড্ডু তাকে কোলে পিঠে মানুষ করেছিল। যা জানা গেল আপাতত এই যথেষ্ট। চলি নবাব সাহেব। কোনো অসুবিধা হবে না আপনার, সে বন্দোবস্ত করেই রেখেছি। फरीद, फरीद, कहाँ है तुम? हम यहाँ नवाब साहब। जो खत लिख के दिया तुमको कर्नल साहिब को दे दो और उन लोगों का गेट तक पहुंचा दो। जी नवाब साहब। हल घरे दाঁড়িয়েছিলেন ফরিদ সাহেব। আদাব করে কর্নেলকে খামে আটা একটা চিঠি দিলেন, তারপর আমাদের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে চুপচাপ গেট বন্ধ করে চলে গেলেন। গাড়িতে স্টার্ট দিয়েছি, হঠাৎ একটা বেঁটে মোটাসোটা গুফো লোক গাড়ির পাশে এসে ঝুঁকে বলে উঠল, সাহেব শুনিয়ে, সাহেব শুনিয়ে। জি হ্যাঁ সাহেব, আমি বিড্ডু আছি, একটু বাত বলবো সাহেব, কিছু মনে করবেন না। কর্নেল একটু হেসে বললেন, না না, বলো বিট্টু, কি বলবে? সে কপালে হাত ঠেকিয়ে আদাব দিয়ে বলল, बड़ा नवाब साहब कथा विश्वास करबेन ना साहब, छोटा नवाब साहब को उन्होंने ही दवा पिलाकर पागल बना दिया, सिर्फ एक तस्वीर के लिए। तस्वीर? जी हाँ, पिक्चर साहब, पिक्चर। বলেই বিড্ডু হঠাৎ আবছা অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। কর্নেল ও আমি মুখ চাওয়াচাই করলাম, তারপর গিয়ার টেনে অ্যাক্সেলেটারে পায়ের চাপ দিলাম। পার্ক স্ট্রিটের মোড়ে আর চোখে দেখলাম গোয়েন্দা প্রবর চোখ বন্ধ করে আছেন, দাঁতের ফাঁকে জ্বলন্ত চুরুট। নিছক একটা তসবির অর্থাৎ ছবির জন্য কেউ কাউকে পাগল করে দিয়েছে, এবং কিভাবে তা করেছে সে নিয়ে আমার মাথা ব্যথার কারণ ছিল না। কিন্তু আমাদের কাগজের চিফ অব দ্য নিউজ ব্যুরো শেষ পর্যন্ত নিছক ওই ছবির জন্যেই আমাকেও পাগল করে ছাড়বেন, এটা আমি কল্পনা করিনি।
রিপোর্টার যে ছাপা হবে তার সঙ্গে ছবি থাকবে না সেটা কি কথা? তোমার সঙ্গে আমাদের স্টাফ ফটোগ্রাফার রামবাবুও যাচ্ছেন। রাত 10টায় ফোনে গাঙ্গুলিদা এই দুঃসংবাদ দিয়েছিলেন। তা রামবাবু, রামকুমার হাটি, মানুষ হিসেবে অমায়িক এবং ভদ্র, বয়স প্রায় 50-এর কাছাকাছি। ইতিপূর্বে আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনীগুলোতে পুরস্কারও পেয়েছেন। নিঃসন্দেহে নামী ফটোগ্রাফার, কিন্তু সঙ্গী হিসেবে এমন বিরক্তিকর আর সবটাতে নাক গলানো মানুষ সচরাচর দেখা যায় না। তার চেয়ে বড় বিপদ ওর অবিরাম বকবক, কান ঝালাপালা হয়ে যায়। বেগতিক দেখে ভেবেছিলাম ওকে কর্নেলের সঙ্গে ভিড়িয়ে দেব, কিন্তু কর্নেলের উদ্দেশ্যে রামবাবু মুখ খুললেই দেখি কর্নেল ঝটপট চোখে বাইনোকুলার স্থাপন করে ধ্বংসস্তূপের ভেতরে হেঁটে চলেছেন এবং কিছু দূর অনুসরণের পর রামবাবু থমকে দাঁড়িয়ে অগত্যা ক্যামেরা তাক করছেন কোনো গম্বুজ বা মিনারের দিকে। এতে কিছুক্ষণের জন্য রামবাবুর হাত থেকে নিষ্কৃতি পাচ্ছিলাম, কারণ রামবাবু ফটো তুলতে বড্ড সময় নেন। আমরা উঠেছিলাম নিজামত কেল্লার এক প্রান্তে একটা একতলা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণের একটা ঘরে। এই বাড়িটায় নবাব সাহেবের বোন শামীমারা বেগম বাস করেন। এ বাড়িটার বয়স বেশি নয়। জাহানাবাদ এস্টেটের ট্রাস্টি বোর্ড কেয়ারটেকার থাকার জন্য বছর 30 আগে বানিয়ে দিয়েছিলেন। দক্ষিণে ও পশ্চিমে এক টুকরো করে খোলা বারান্দা আছে। দক্ষিণে ঝোপঝাড়ে ঢাকা পুরো জমির ওধারে নিচু পাঁচিলে ঘেরা নবাব পরিবারের বংশানুক্রমিক গোরস্থান। প্রচুর গাছপালা আছে সেখানে। পশ্চিম ও উত্তর দিক জুড়ে বিশাল প্রাসাদের ধ্বংসাবশেষ, তবে সবটাই ধ্বংসস্তূপ নয়, কোনো কোনো অংশ এখনো গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। পাথরের একটা প্রকাণ্ড গম্বুজ ও মিনারওয়ালা মসজিদও অক্ষত আছে। তার ওধারে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। এই নিজামত কেল্লার পশ্চিমের দেয়াল পুরোটাই বুকে টেনে নিয়েছে। শামীমারা পর্দা মানেন না, কিন্তু রামবাবু সহাস্যে ওর দিকে ক্যামেরা তাক করলে নিষেধ করেছিলেন। কিছুক্ষণ পরে রামবাবুকে স্বগতোক্তি করতে শুনেছিলাম, ভাবা যায় না লাইফে একদিনে সত্যিকারের বেগম দেখলাম। শামীমারার যমজ কন্যা দুটিকে কিছুক্ষণ আগে পেছন থেকে এক পলকের জন্য দেখেছিলাম। ওরা কবরখানায় ঢুকেছিল, সম্ভবত দাদামশাইয়ের কবরে ফুল দিতেই যাচ্ছিল, কিন্তু কোন পথে ওরা বাড়ি ফিরল হদিশ করতে পারিনি। কর্নেল ফিরে এলেন প্রাতঃভ্রমণ সেরে, তখন 8টা বাজে। রামবাবু ওর পেছন পেছন বেরিয়েছিলেন। মসজিদের ফটো তোলার সময় আমি সুযোগ বুঝে ঘরে ফিরে বই নিয়ে বসেছিলাম। জাহানাবাদের ঐতিহাসিক পটভূমি জানা দরকার, তাই খান-2 বই সঙ্গে এনেছি কর্নেলের পরামর্শে। কর্নেলের সম্ভাষণে বই বুঝিয়ে রেখে বললাম, রামবাবুকে কোথায় রেখে এলেন? সম্ভবত কবরে। সর্বনাশ! কর্নেল বাইনোকুলার এবং তার সেই অদ্ভুত ক্যামেরা, যা রাতের আঁধারেও ছবি তুলতে ওস্তাদ, টেবিলে রেখে বললেন, সর্বনাশের কিছু নেই জয়ন্ত। গেলেই হয়তো দেখবে রামবাবু কবরের লোকগুলোর গ্রুপ ফটো তোলবার চেষ্টা করছেন। তারা সবাই অবশ্য হোমরা চোমরা এবং কেউ কারো চেয়ে কম যান না, তাই একটু ঝামেলা হলেও হতে পারে। প্রত্যেকেই চাইবেন ফটোতে যেন সামনের সারিতে। কর্নেলের কথা শেষ না হতেই রামবাবু ঊর্ধ্বশ্বাসে ঘরে এসে ঢুকলেন এবং ধপাস করে তার বিছানায় বসে বললেন, একটু জল। আমরা হকচকিয়ে গিয়েছিলাম। কালো বোর্ডে চকে আঁকা মূর্তির মতো রামবাবুর চেহারা, চোখের তারা ঠেলে বেরোচ্ছে, হাঁপাচ্ছেন ফুঁসফুঁস শব্দে। কোনার টেবিলে রাখা জগ থেকে ঝটপট এক গ্লাস জল এনে দিলাম। রামবাবু ঢকঢক করে জলটা গিলে সুস্থ হলেন। তারপর বললেন, সাংঘাতিক জায়গা। ওহ, আর একটু হলেই যে কি যে ঘটতো ভাবা যায় না। কি ঘটতো বলুন তো রামবাবু? রামবাবু কাঁপা কাঁপা হাতে সিগারেটের প্যাকেট বের করছিলেন। বললেন, তা অবশ্য জানি না, শুধু বলতে পারে আমি জোর বেঁচে গেছি। দিন দুপুরে একেবারে চোখের সামনে। ওহ, ভাবা যায় না। রামবাবুর কথা বলার এই ঢংটার জন্যই আমার বিরক্তি লাগে। বললাম, আহা, ব্যাপারটা খুলে বলবেন তো। কর্নেল এই সময় মেঝের দিকে তাকিয়ে কি দেখছিলেন দেখলাম। উনি একই ভঙ্গিতে দক্ষিণের বারান্দায় গেলেন। তারপর বারান্দা থেকে নেমে পোড়ো জমিটা পেরিয়ে কবরখানার দিকে হন্তদন্ত হাঁটতে থাকলেন। অস্বস্তিতে গা শিরশির করছিল। রামবাবুর দিকে ঘুরে রাগ করে বললাম, আরে দূর মশাই, আপনি মনে মনে কি বিড়বিড় করছেন? আর বলুন না কি হয়েছে। জানি না, সত্যি জানি না।
জয়ন্ত, তুমি কখনো দেখেছো কবর ফাঁক করে আস্ত মরা প্রকাণ্ড গিরগিটির মতন ঢুকে যাচ্ছে? আপনি দেখেছেন? দেখেছি, জাস্ট 20-22 ফুট দূরে। তোমাকে বলবো কি জয়ন্ত, এই জিনিস স্বপ্নেও দেখা যায় না। স্বপ্নেও অনেক উদ্ভট জিনিস দেখা যায় বটে, দেখে বর্ণনা দেওয়াও যায় না অনেক সময়। তবে এই মাত্র যা দেখে এলাম আমি ইন ডিটেলস বর্ণনা করতে পারি। হ্যাঁ, তুমি বলবে আমার হাতে কলম খোলে না, ক্যামেরায় খোলে। তাহলে কেন আমি ক্যামেরায় ধরে রাখিনি? জয়ন্ত, তুমি তো জানো সেবার কৃষক মজুর পার্টির নেতা মনোরঞ্জন বাবুকে স্ট্যাপ করার মুভমেন্টও আমার মাথায় ঠিক ছিল, এবং সেই ঘটনা ছবিতে ধরে ফেলেছিলাম। কাজে আমার নার্ভ শক্ত। তুমি আমাকে আর যাই ভাবো, আশা করি ভীতু ভাববে না, কিন্তু এই দৃশ্য তো অবাস্তব, বিশ্বাস করতেই পারছিলাম না। রামবাবুর ঝর্ণা খুলে গেছে, আপাতত বন্ধ করার কোনো উপায় নেই ভেবে দক্ষিণের খোলা বারান্দায় বেরিয়ে গেলাম। দেখলাম কর্নেল কবরখানায় দাঁড়িয়ে পায়ের কাছে কিছু দেখছেন। একটু পরে মুখ তুলে এদিকে ঘুরলেন এবং আমাকে দেখতে পেয়ে হাতের ইশারায় ডাকলেন। তখন পোড়ো জমিটার ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে হন্তদন্ত এগিয়ে গেলাম। কাঠের ছোট্ট ফটক দিয়ে ভেতরে ঢুকে দেখলাম চারদিকে অসংখ্য কবর। তার ভেতর কোনোটা সাদা বা কালো পাথরের এবং বেশিরভাগই লাইম কংক্রিটের। অনেক কবরের মাথায় খাড়া এক টুকরো দেয়ালে ফলক আঁটা। ফলকে ফার্সি এবং ইংরেজি হরফে মৃতের নাম ও জন্ম মৃত্যুর তারিখ লেখা আছে। কিছু কবরের ওপর ছোট ছোট থামে চাপানো খুদে গম্বুজও আছে। কবরখানায় গাছপালা প্রচুর, ফুলের গাছও যথেষ্ট। কর্নেলের কাছে পৌঁছতে দেরি হচ্ছিল, কারণ কবরগুলোর ফাঁকে প্রচুর ঝোপ আর ইট বা পাথরের টুকরো পড়ে রয়েছে। কর্নেল যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে প্রকাণ্ড একটা কাঠমল্লিকার গাছ। অজস্র সাদা ফুল ফুটে আছে এবং অজস্র ফুল ছড়িয়ে রয়েছে কবরগুলোতে। কর্নেলের কাছে গিয়ে না পৌঁছানো পর্যন্ত আমি ভাবতে পারিনি উনি কিসের সামনে দাঁড়িয়ে আছেন। কাছে গিয়েই যা দেখলাম, আমারও রামবাবুর মতো অবস্থা হলো। গলা শুকিয়ে গেল, মাথা ঘুরতে থাকলো। একবার দেখেই মুখ ঘুরিয়ে রাখলাম। একটা কালো পাথরের কবরের ওপর উপুড় হয়ে পড়ে আছে একটা লোক। তার মাথার পেছনটা একেবারে থ্যাঁতলানো, চুলে চাপ চাপ রক্ত। লোকটার পরনে পাজামা আর পাঞ্জাবি। একটা পায়ে হালকা রাবারের চটি কোনোভাবে আটকে আছে, অন্য পাটা খালি। সে কালো পাথরের কবরটা দুহাতে আঁকড়ে ধরার ভঙ্গিতে উপুড় হয়ে আছে এবং তার পা দুটো নিচে ঝুলছে। জয়ন্ত, তুমি শিগগির গিয়ে বেগম সাহেবাকে খবর দাও, আর বলো উনি যেন এখনই থানায় কাউকে দিয়ে খবর পাঠান। কবরখানায় একটা খুন হয়েছে, দেরি করো না, যাও। রামবাবুর মতোই ঊর্ধ্বশ্বাসে ফিরে গেলাম। তারপর ঘরে ঢুকে ভেতরের দরজার কড়া নাড়লাম কাঁপা কাঁপা হাতে। রামবাবু আপন মনে তখনও বিড়বিড় করছিলেন। আমাকে দেখে কিছু বললেন সম্ভবত। কি বললেন আমার মাথায় ঢুকলো না, তবে দেখলাম এতক্ষণে নিজের জুতোর দিকে ওর চোখ গেছে এবং বলে উঠলেন, এ কি, এত লাল রং লাগলো কোথায়? দরজা খুলে এক পরিচারিকা মৃদু স্বরে জানতে চাইল কি হয়েছে। আমি তাকে বললাম, জলদি বেগম সাহেবা কো খবর দো, জরুরি বাত হ্যায়। বেগম সাহেবা তার পেছনেই ছিলেন। এগিয়ে এসে কপালে হাত ঠেকিয়ে ভদ্রতা সূচক আদাব দিয়ে পরিষ্কার বাংলায় বললেন, কি হয়েছে জয়ন্তবাবু? কবরখানায় কেউ খুন হয়ে পড়ে আছে। কর্নেল কাউকে থানায় খবর দিতে বললেন। স্বামী মারা চমকে উঠেছিলেন, তারপর ঠোঁট কামড়ে ধরলেন। মৃদু স্বরে পরিচারিকাকে কিছু বললেন। মেয়েটি চলে গেল ভেতরে। তখন স্বামী মারা পা বাড়িয়ে বললেন, চলুন তো দেখি। রামবাবু বারান্দার নিচে ঘাসে জুতো ঘষে সাফ করতে ব্যস্ত ছিলেন, আমাদের লক্ষ্যও করলেন না। কবরখানায় কর্নেলের কাছে পৌঁছেই স্বামী মারা থমকে দাঁড়ালেন। তারপর নিহত লোকটিকে দেখেই বলে উঠলেন, হায় খোদা, এই যে দেখছি তাহির দর্জি। তাহের মিয়া কোথায় থাকেন? ওদিকে প্যালেসের আস্তাবল ছিল, কয়েকটা ঘর এখনো আস্ত আছে, সেখানেই একটা ঘরে তাহির থাকে। কিন্তু কবরস্থানেও কেন এসেছিল? এই যে দেখুন রক্তের দাগ, পূব দিক থেকে এদিকে এসেছে। তার মানে তাহের মিয়াকে আঘাত করার পর উনি আহত অবস্থায় এদিকে ছুটেই এসেছিলেন, কারণ রক্তের দাগ থেকে তা বোঝা যাচ্ছে। এখানে এসে পড়ে গেছেন এবং মৃত্যু ঘটেছে। স্বামী মারা যে খুব শক্ত মনের মহিলা তা আমি বুঝতে পারছিলাম। কর্নেল রক্তের দাগ অনুসরণ করলে তিনিও এগিয়ে এলেন। আমিও টাটকা এবং রক্তাক্ত মরার কাছে একা দাঁড়িয়ে থাকার পক্ষপাতী নই, ওদের পেছন পেছন গেলাম।
পূর্ব সীমানার নিচু দেয়ালের এধারে দাঁড়িয়ে কর্নেল বললেন, মনে হচ্ছে এখানেই আচমকা তাহের মিয়ার মাথায় পেছন থেকে শক্ত কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। এই যে ওর এক পাটি চটি পড়ে আছে। যাই হোক, পুলিশ আসুক। আমার স্বামীকেও ঠিক একইভাবে খুন করা হয়েছিল। ওর ডেড বডি কোথায় পড়েছিল জানেন? জানি, আসুন দেখাচ্ছি। তখন গ্রীষ্মকাল, ভোরবেলা আমার মেয়েরা ওদের দাদামশাইয়ের কবরে ফুল দিতে এসে তাদের বাবাকে ঠিক ওই অবস্থায় দেখতে পায়। এটা আমার বাবার কবর। আর আর ওই যে দেখছেন কালো পাথরের কবরটা, এখানেই আমার স্বামীর লাশ পড়েছিল। সে রাতে আপনার স্বামী বাড়ি ছিলেন না? ছিলেন। ওর অভ্যাস ছিল খুব ভোরে উঠে গঙ্গার ধারে নিজামতি মসজিদের চত্বরে নামাজ পড়া। ওখানে কেউ নামাজ পড়তে যায় না, তাছাড়া মসজিদটা পোড়ো পোড়ো অবস্থায় আছে। সেদিনও তো তাই ভেবেছিলাম। একটু বেলা হলে আমার মেয়েরা কবরখানায় এলো ফুল দিতে। তারপর তাহের মিয়ার বাড়িতে কে আছে? আর কেউ নেই, তাহের একাই থাকতো। ওর বিয়ে হয়েছিল, বাচ্চা কাচ্চা হয়নি। বউটা রোগে ভোগে মারা যায়, তারপর আর বিয়ে করেনি। আসলে তাহেরের বরাবর একটু রাগী স্বভাব, স্বার্থপর একানারে যাকে বলে। এমন লোককে কে মেয়ে দিতে চাইবে? আমরা নিহত তাহেরের কাছে ফিরে এলাম। এতক্ষণে দেখলাম একটু তফাতে গম্বুজওয়ালা উঁচু প্রাচীন একটা কবরের কাছে দাঁড়িয়ে আছে স্বামী মারার যমজ কন্যা। দেখে সত্যিই চোখ ঝলসে গেল। মুখের গড়ন যাই হোক, এমন আশ্চর্য গায়ের রং আমি কখনো দেখিনি। দুই বোনই মায়ের মতো শাড়ি পরে আছে। দুজনের চেহারা হুবহু এক, বয়স 18-19-এর মধ্যে বলেই মনে হলো। স্বামী মারা ওদের দেখতে পেয়ে এগিয়ে গেলেন কাছে এবং চাপা স্বরে সম্ভবত বকে দিলেন। তখন ওরা বিষণ্ণভাবে চলে গেল। স্বামী মারা আমাদের কাছে এসে একটু হেসে বললেন, আমার স্বামী বলতেন তোমাদের বংশের জান খুব শক্ত। ঠিকই বলতেন। ওই যে দেখলেন, খুন খারাপি দেখেও ভরকায়নি, দিব্যি প্যাট প্যাট করে তাকিয়ে দেখছিল। কবরখানায় আসতেও ওরা বোধ করি ভয় পায় না? এটা মুসলিমদের একটা ধর্মীয় সংস্কার। আসলে কবরখানাকে কোনো মুসলিমই ভয়ের জায়গা বলে মনে করে না, বরং ভয় পাওয়ার সময় কবরখানাকেই নিরাপদ বলে মনে করে। প্রত্যেক মুসলিম বিশ্বাস করে বিপদে পড়ে কবরখানায় ঢুকলে মৃত মুসলিমদের আত্মা তাকে বাঁচাবে। এই অদ্ভুত সংস্কার অন্য ধর্মের লোকের পক্ষে বোঝা সম্ভব নয়। বুঝেছি। সেজন্য অনেক মুসলিম পরিবারকে দেখেছি বাড়ির উঠোনেই কবর দেন প্রিয়জনদের। কলকাতার তিলজলা এলাকায় আমার এক মুসলিম বন্ধুর বাড়ির উঠোনে তার বাবা মায়ের কবর দেখেছে। বেগম সাহেবা, থানায় কাকে পাঠিয়েছেন খবর দিতে? আবুর তো যাওয়ার কথা, আমি গিয়ে বরং দেখি মিনা ওকে পাঠালো নাকি। স্বামী মারা চলে গেলেন ব্যস্তভাবে। কর্নেল নিহত তাহের দর্জির দিকে একটু ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে থাকলেন। এই সময় রামবাবু এসে পড়লেন হন্তদন্ত হয়ে, তার হাতে ক্যামেরা। থমকে দাঁড়িয়ে গিয়ে বলে উঠলেন, সর্বনাশ সর্বনাশ, এ কি দেখছি? রামদা, গিরগিটির মতো একটা মড়াকে আপনি কবরে ঢুকতে দেখেছিলেন, তখন কি এই ডেড বডিটা আপনি দেখতে পাননি? না তো, এ কি সাংঘাতিক ব্যাপার! ওরে বাবা, এ কোথায় এসেছি আমরা? এই যে দেখছি মানুষ খুন। জয়ন্ত, ও জয়ন্ত, খুলে বলো তো ব্যাপারটা কি? আমার যে কিছুই বিশ্বাস হচ্ছে না। বলে ঝটপট ডেড বডির চারদিকে ঘুরে পটাপট শাটার টিপে কয়েকটা ছবি তুলে ফেললেন। কর্নেল ভুরু কুঁচকে বললেন, রামবাবু, আপনি ওই অদ্ভুত ব্যাপারটা কোথায় দেখেছিলেন বলুন তো? রামবাবু বিচলিতভাবে এদিক ওদিক তাকিয়ে ঠাহর করার চেষ্টা করলেন, তারপর মাথা চুলকে বললেন, ঠিক বুঝতে পারছি না কর্নেল স্যার। একবার মনে হচ্ছে সুটকো ডেড বডিটাকে ওই গম্বুজওয়ালা কবরে ঢুকতে দেখেছি, আবার মনে হচ্ছে ওইখানটাতে। সঠিক মনে পড়ছে না। রামবাবু গম্বুজওয়ালা কবরটার দিকে কয়েক পা এগিয়েও গেলেন, কিন্তু বোধ করি ভয় পেয়েই আর এগোতে পারলেন না। কর্নেল ভুরু কুঁচকে আবার পূবের পাঁচিল অবধি গেলেন। তারপর দেখলাম উনি কবরে কবরে চক্কর মেরে বেড়াতে শুরু করলেন। আমার গা গোলাচ্ছিল রক্ত দেখে। রামবাবুকে বললাম, চলুন রামদা, পুলিশ যখন আসবে আসুক, কর্নেলের এইসব অভ্যেস আছে, উনি থাকুন, আমরা ঘরে গিয়ে বসি। চলো, আমারও অবস্থা শোচনীয়। এখন যদি এক কাপ গরম চা ফা না পাই কেলেঙ্কারি হবে। জয়ন্ত, আমার মনের অবস্থা একবার ভেবে দেখো।
আমি যে তখন রং টং ভেবে জুতো ঘষে সাফ করলাম, তা আসল রক্ত, মানুষের রক্ত। ওহ, ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। বেগম সাহেবার সেই পরিচারিকা মিনা ওপাশের খিড়কিতে দাঁড়িয়ে উদ্বিগ্ন মুখে কবরখানার দিকে তাকিয়েছিল। রামবাবু তার উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন, ও বিবি ঠাকুরুন, একটুখানি, মানে থোড়া চায় পিলানে সকোগি। মিনা বিশুদ্ধ বাংলায় বলল, বসুন, করে দিচ্ছি। তারপর সে বাড়িতে ঢুকে গেল। এই গন্ডগোলের সময় হাসতে ইচ্ছে করে না, তবু রামবাবু হাসিয়ে ছাড়লেন। বললাম, রামদা, বিবি ঠাকুরুন ব্যাপারটা কি? মাথায় এসে গেল আর কি। তবে আশ্চর্য ব্যাপার দেখো জয়ন্ত, এরা দিব্যি বাংলা জানে তো। বোঝাই যায় না নবাব বাড়ির লোকেরা বাংলায় কথা বলে। এতে অবাক হবার কি আছে? আর সেই নবাবই তো নেই, এখন সাধারণ মানুষ হয়ে গেছেন। স্থানীয় লোকেদের সঙ্গে মেলামেশা করতে হয়। এই বাড়িটা দেখেও বুঝতে পারছেন না? তা তুমি ঠিক বলেছ। এতক্ষণে খেয়াল হলো, তাই তো ভাবছিলাম। মাথার উপর ঝাল লন্ঠন নেই, মেঝেতে জাজিম বিছানো নেই, একেবারে গেরস্ত হাবভাব। অথচ লখনৌতে সেবার এক নবাব বাড়ির ছবি তুলতে গিয়ে তো চক্ষু ছানা বড়া হয়ে গিয়েছিল। তবে খাওয়া দাওয়াতে একটু নবাবী গন্ধ টের পেয়েছিলাম রাত্রে। এখন ব্রেকফাস্টে কি দেয় দেখা যাক। রামবাবু লখনৌ নবাব বাড়ির খাওয়ার সঙ্গে তুলনা শুরু করলেন। একটু পরে মিনা দরজা খুলে 2 কাপ চা নিয়ে এলো। চা রেখে মৃদুস্বরে বলল, বুড়ো সাহেবকে চা পাঠিয়ে দেব নাকি ওকে ডাকবেন? পাঠিয়ে দিতে পারো, উনি খেতে আপত্তি করবেন না। আধ ঘন্টার মধ্যে নাস্তা তৈরি হয়ে যাবে। বেগম সাহেবা জানতে চাইলেন আপনাদের খুব খিদে পেয়েছে নাকি, তাহলে একটু করে সেমাই খেয়ে নেবেন। আমার খিদে পায়নি। রামদা, আপনার নিশ্চয়ই পেয়েছে। এখন আধ ঘন্টা চা ছাড়া গলা দিয়ে কিছু নামবে না, মনে হচ্ছে রক্ত খাচ্ছি। মিনা চলে গেলে বললাম, রক্ত তরল পদার্থ, আর চাও। তোমার মায়ের সবসময় ফোক করি। কর্নেল স্যারের কথা আলাদা, উনি গোয়েন্দা টোয়েন্দা মানুষ। আচ্ছা জয়ন্ত, এখানে যে খুন খারাপি হবে কর্নেল স্যার নিশ্চয়ই আভাস পেয়েছিলেন, কি বলো? কিন্তু লোকটা কে জানতে পেরেছ? বেগম সাহেবা তো গিয়েছিলেন দেখতে, কি বললেন? ভদ্রলোকের নাম তাহের মিয়া, উনি একজন দর্জি। জয়ন্ত, আমার গায়ে কাঁটা দিচ্ছে। উফ, আমি রক্তের উপরে দাঁড়িয়েছিলাম জয়ন্ত। তার মানে কবর থেকে একটা সুটকো মরা দর্জি ভদ্রলোককে মেরে রক্তারক্তি করে কবরে ঢুকেছিল। ঠিক সেই সময় আমার চোখে পড়ে যায়। ভাবা যায় না জয়ন্ত, ভাবা যায় না। এই সময় আমার চোখে পড়ল কবরখানার ভেতর খাকি পোশাক পরা লাল টুপিওয়ালা কিছু লোক ঢুকেছে। বাইরে বেরিয়ে দেখলাম পুলিশ এসে গেছে। প্রকাণ্ড চেহারার এক পুলিশ অফিসার কর্নেলের সঙ্গে খুব হাত মুখ নেড়ে কথা বলছেন। রামবাবু বেরিয়ে এসে দেখে বললেন, আমি যাই, আমার যাওয়া কর্তব্য। তুমিও এসো জয়ন্ত, আমরা যে জানি সব বলবো। প্লিজ রামদা, চুপচাপ বসুন তো। কর্নেল আমাদের গার্জেন, উনি যা বলবেন আমরা তাই করব। ঠিক বলেছ। কর্নেল সাহেব যদি বলেন তবেই আমার বলা উচিত যে আমি কবরে একটা জ্যান্ত মরা ঢুকতে দেখেছি, নইলে মুখ খুলব না। কিন্তু ব্যাপারটা একেবারে ভাবো জয়ন্ত, গরুস্থানে একজন দর্জিকে একটা মরা, উফ, ভাবা যায় না। নিজামাত কেল্লার কবরখানায় কিছুক্ষণ খুব ভিড় হয়েছিল। পুলিশ ভিড় হটিয়ে না দিলেও মনে হচ্ছিল ওরা এমনিতে বড় নিষ্পৃহ। একটু দেখেই কেটে পড়ল সবাই। পুলিশের মতে তাহের মিয়া দর্জি স্মাগলারদের হাতে খুন হয়েছেন। সীমান্ত এলাকা, তাই এখানে স্মাগলারদের বড় ঘাঁটি। তাদের পেছনে রাজনৈতিক মদত থাকায় পুলিশ নাকি কিছু করতে পারছে না। ইদানিং তাহের দর্জির নামও পুলিশের খাতায় উঠেছিল। বিদেশি সিনথেটিক কাপড় চোপড়, ঘড়ি আর ছোটখাটো ইলেকট্রনিক যন্ত্র পদ্মা পেরিয়ে এই তল্লাটে আসে এবং জাহানাবাদ থেকে তা কলকাতা চালান যায়। তাহের মিয়া নিশ্চয়ই কিছু দামি মাল হজম করে ফেলেছিলেন, সেই নিয়ে গন্ডগোল ঘটে থাকবে এবং রাগের বশে ওর মাথায় ইঁট মেরে পালিয়েছে কেউ। সেই ইঁটটা অবশ্য খুঁজে পাওয়া যায়নি, যদিও কবরখানায় অজস্র ইঁট পড়ে আছে। বডি মর্গে চালান করে পুলিশ অফিসার রথীশ ভদ্র আমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করে গেলেন। যাবার সময় কর্নেলকে বলে গেলেন,
এ আপনার স্যার মশা মারতে কামান দেখা হবে। এসপি সাহেব গতকাল রেডিও মেসেজে আপনার কথা বলেছিলেন। তবে আমি আপনাকে বলছি, এমন খুনোখুনি এ তল্লাটে স্মাগলার আর অ্যান্টি সোশ্যালদের ভেতর আকসার লেগে আছে। আমরা বলি মর তোরা নিজেরা কাটাকাটি করে, যদি বংশ ধ্বংস হোক, বেঁচে যাই আমরা। অবশ্য কর্নেলের সাহায্যের প্রয়োজন হলে সাহায্য উনি যথাসাধ্য করবেন, সেই প্রতিশ্রুতিও দিয়ে গেলেন। আমি বললাম, কর্নেল, জর্জিস খান সাহেবের বডিও তো একইভাবে কবরখানায় পাওয়া গিয়েছিল। পুলিশের সেই সম্পর্কে বক্তব্য কি? উনিও কি স্মাগলারদের সাথে জড়িত ছিলেন? আমাকে যে মুখ খুলতেই দিলেন না, নইলে জিজ্ঞাসা করতাম স্মাগলারদের ঘাঁটিটা কি কবরের ভেতর? জিজ্ঞেস করলে আপনার কি বিপদ হতো জানেন রামবাবু? পুলিশ ভূতপ্রেত বিশ্বাস করে না, উল্টে আপনাকে জেরার চোটে জেরবার হতে হতো। যাই হোক, আপনাকে একটা বিষয়ে আবার মনে পড়িয়ে দিই, নিজামত কেল্লার ভেতর কোথাও কোনো পাগল দেখলে যেন তার ছায়া মারাবেন না। হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন বটে, কিন্তু সকালে অতক্ষণ তো ঘোরাঘুরি করলাম, ছবিও তুললাম অনেক, কোনো পাগল টাগল তো দেখলাম না। এসো জয়ন্ত, গঙ্গার ওদিকটায় ঘুরে আসি। রামবাবু, আপনি যাবেন নাকি বিশ্রাম করবেন? পাগলের কথা মনে করিয়ে দিলেন। একা থাকি, আর কোনো পাগল এসে আমাকে একা পেয়ে মেরে যাক। চলুন, আমি আপনাদের সঙ্গ ছাড়ছি না। আমরা নিজামত কেল্লার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। প্রায় 10:30 বাজে। শীতের মিঠে রোদ্দুরে হাঁটতে আরাম পাচ্ছিলাম, কিন্তু জনহীন ধ্বংসপুরীর এখন দিন দুপুরেই কেমন ভয় জাগানোর রূপ। হয়তো খুন খারাপের প্রতিক্রিয়ায় আমারই মনের ভুল, যতবার পা ফেলছি মনে হচ্ছে যেন ততবার একটু একটু করে এগিয়ে আসছে আমারই অদৃশ্য এক আততায়ী। এই বিদঘুটে অনুভূতির হাত থেকে নিস্তার পাওয়া সহজ কথা নয়। এদিকে রামবাবুর চাউনি দেখে মনে হচ্ছে উনি পাগল খুঁজতে খুঁজতে হাঁটছেন, কিংবা সেই শুটকো জ্যান্ত মোড়াটা পিছু নিয়েছে কিনা দেখার জন্য বারবার পেছনেও ঘুরে দেখে নিচ্ছেন। কর্নেলের চোখে যথারীতি বাইনোকুলার, নিশ্চয়ই পাখিটাকির ডাক শুনে খোঁজাখুঁজি করছেন। গম্বুজ ও মিনারওয়ালা বিশাল মসজিদের কাছে গিয়ে হঠাৎ লম্বা পা ফেলে কর্নেল অদৃশ্য হয়ে গেলেন। রামবাবু চমকানো স্বরে সর্বনাশ বলে দৌড়লেন সেদিকে। আমিও রামবাবুকেই অনুসরণ করলাম। রামবাবু একটা খাড়া দেয়াল এবং মসজিদের মাঝখানের গলির ভেতর ঢুকে বলে উঠলেন, ওই যে কর্নেল স্যার। তারপর খাড়া দেয়ালের একটা ফোকর গোলে ঢুকে গেলেন। উঁকি মেরে দেখি ভেতরে একটা খোলা চত্বর, তার ওধারে গাছের ফাঁকে গঙ্গার জল ঝিকমিক করছে। রামবাবু গঙ্গা দেখেই হাসি মুখে ঘুরে হাতের ইশারায় আমাকে ডাকলেন। তারপর মনে হলো উনি গঙ্গার ছবি তুলতেই যাচ্ছেন। চত্বরের শেষ প্রান্তে ধ্বংসস্তূপ আর গাছপালা। রামবাবু সেখানে উধাও হয়ে গেলে আমি ফোকর গোলে ঢুকে গেলাম চত্বরে। কিন্তু গঙ্গার ধারে পৌঁছে আর রামবাবু বা কর্নেল কাউকেই দেখতে পেলাম না। নির্জনে একা কোনো ঐতিহাসিক জায়গায় গেলে এমনিতেই কেমন গা ছমছম করা একটা অস্বস্তিকর অনুভূতি হয়, তার উপর খুন খারাপের টাটকা স্মৃতি মনে জলজল করছে। নিজেকে ভীষণ একা লাগলো। ডাকলাম, রামদা, ও রামদা। কোনো সাড়া পেলাম না। আরও কয়েকবার ডেকে একটা গাছের নিচে প্রকাণ্ড একটা লাইম কংক্রিটের চাবড়ার ওপর হতাশভাবে বসে পড়লাম। ভাবলাম, রামবাবু যেখানেই থাকুন আমার খোঁজে এদিকেই ফিরে আসবেন। কর্নেলের কথা অবশ্য আলাদা, হয়তো এই বেলার মতো কোনো পাখির পেছনে ঘোরাঘুরি করেই কাটিয়ে দেবেন, স্নানাহারের কথাও মনে থাকবে না। সবে সিগারেট ধরিয়েছি, পেছনে পায়ের শব্দ হলো। বুকটা ছাঁত করে উঠেছিল, কিন্তু ঘুরে দেখি সেই যমজ বোন আস্তে আস্তে আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গেছে। একজনের ঠোঁটের কোণায় একটু হাসি, অন্যজন গম্ভীর। চোখে চোখ পড়লে তারা কপালে হাত ঠেকিয়ে আদাব দিল। আমিও আদাব দিয়ে উঠে দাঁড়ালাম, বললাম, আসুন আসুন, আলাপ করা যাক। হাস্যমতী সঙ্গিনীর কাঁধ ধরে ঠেলে নিয়ে এলো। তারপর বলল, আপনি সাংবাদিক তাই না? হ্যাঁ, আমার নাম জয়ন্ত চৌধুরী। জানি, আমরা দৈনিক সত্যসেবক পত্রিকায় আপনার নাম দেখেছি। বলেন কি, আপনারা বাংলা পড়তে পারেন? কেন পারবো না, আমরা তো এখানকার বাংলা স্কুলে পড়েছি। আমরা উর্দুও জানি, বাংলাও জানি, একটু একটু ইংরেজিও জানি। আপনাদের কার কি নাম এখনো জানি না, কিন্তু আমার নাম রুনা, আমার আপার নাম দিদির নাম মুনা।
আপনাদের দেখে তো একই বয়সী মনে হয়। হবেই তো, মুনা আমার চেয়ে 8 ঘন্টার বড়। মুনা ভুরু কুঁচকে ইশারায় তার বেহায়া বোনটিকে ভর্ৎসনা করলো, কিন্তু সে গ্রাহ্যই করল না। আমি বললাম, আপনারা বুঝি বেড়াতে বেরিয়েছেন? আমাদের আপনি আপনি করছেন কেন? তুমি বলুন। কর্নেল সাহেব তো সকালে দেখা মাত্র তুমি বললেন। কর্নেল সাহেব কোথায় গেলেন? হারিয়ে ফেলেছি ওকে। আপনি এখানে কতক্ষণ আছেন জয়ন্তবাবু? বেশিক্ষণ নয়। কেন? আমার ছোট মামাকে দেখেছেন এখানে? উনি চিনতে পারবেন না দেখলেও। নিশ্চয়ই পারবো। ছোট নবাব নাসির খাঁকে না দেখে থাকলেও চিনতে হয়তো অসুবিধে নেই, কারণ শুনেছি উনি পাগল হয়ে গেছেন। দেখেননি তাই না? না, আপনারা কি তার খোঁজেই এসেছেন? প্লিজ জয়ন্তবাবু, যেন মায়ের কানে না ওঠে। মা যদি জানতে পারেন আমরা ছোট মামাকে খুঁজে বেড়াই, মেরে ফেলবেন একেবারে। ছোট মামাকে মাঝে মাঝে দেখতে পাই দূর থেকে, কিন্তু সেখানে এসে আর খুঁজে পাই না। একটু আগে বাড়ির ছাদ থেকে দেখতে পেয়েছিলাম, ওই পাঁচিলের ওপর দাঁড়িয়ে আছেন। কিন্তু উনি তো শুনেছি পাগল। তাছাড়া তোমাদের বাবাকে নাকি উনি... না, আমরা বিশ্বাস করি না। বেগম সাহেবা কিন্তু বিশ্বাস করেন। মায়ের মাথায় বড় মামা ওটা ঢুকিয়ে দিয়েছেন। বড় মামা কলকাতায় বসে খালি কলকাঠি নাড়ছেন। একটা কথা জিজ্ঞেস করি, কলকাতায় তোমাদের বড় মামার বাড়িতে বিড্ডু নামে একটা লোক থাকে? হ্যাঁ, বিড্ডু প্যালেসের বাবুর্চি ছিল। এখনো সে আছে নাকি? আছে। তোমরা বড় মামার কাছে যাও না বুঝি? 2 বছর যায়নি। বাবা মরে যাওয়ার পর আর কোথাও যাওয়াই হয় না। বিড্ডুর কথা বলছিলেন, কি ব্যাপার? বিড্ডু চুপি চুপি বলছিল বড় নবাব ছোট নবাবকে একটা ছবির জন্য ওষুধ খাইয়ে পাগল করে দিয়েছেন। কথাটা বলে 2 বোনের মুখের দিকে নজর রাখলাম, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখতে পেলাম না। রুনা একটু হাসলো। সকালে কর্নেল সাহেবও এই কথা বলছিলেন। শুনে গিয়ে মাকে জিজ্ঞেস করেছিলাম। মা খুব বকাবকি করলেন। বিড্ডু মিথ্যাবাদী, চোর, দাগাবাজ। বিড্ডু বলছিল একটা তসবিরের জন্য কি গন্ডগোল হয়েছিল। তা তোমরা তেমন কোনো ছবি টবির কথা শুনেছ? কর্নেল সাহেবও তাই জিজ্ঞেস করছিলেন। কিছু বুঝতে পারিনি তখন। আচ্ছা রুনা, আমার এখন মনে হচ্ছে বিড্ডু সেই ছবিটার কথা বলেনি তো? ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। ওদিকে একটা বাড়ি ছিল, তার নাম ছিল খাজাঞ্চি খানা, ট্রেজারি। ছোটবেলায় শুনেছি সেখানে ইট পাটকেল সরালে নাকি মোহর পাওয়া যেত আগের দিনে। বাবা এই কেল্লা বাড়ির কেয়ারটেকার হওয়ার পর সেখানে একটা পুরনো সিন্দুক খুঁজে পেয়েছিলেন। আমরা দেখিনি। নানি মানে আমার মায়ের মা গল্প করতেন। সিন্ধুকে অনেক বাঁধানো ছবি ছিল। প্যালেস ভেঙে পড়ছিল, তখন ছবিগুলো আমার নানির শ্বশুর, তিনিই ছবিগুলো সিন্ধুকে ভরে খাজাঞ্চি খানায় রেখেছিলেন। সব ছবি নষ্ট হয়ে গিয়েছিল। বাবা রান্নাঘরে জ্বালানি করতে দিয়েছিলেন। একটা ছবি মোটামুটি আস্ত ছিল, সেখানা বাইরের ঘরে, আপনারা যে ঘরে আছেন সেই ঘরের দেওয়ালে টাঙিয়ে রেখেছিলেন বাবা। কিসের ছবি? বোররাখের। বোররাক? বোররাক কি? আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের ধর্মের প্রফেট সশরীরে স্বর্গে গিয়েছিলেন খোদার কাছে, জানেন তো? তখন ওকে এক দেবদূত, আমরা বলি ফেরেশতা, ওই বোররাখে চাপিয়ে নিয়ে গিয়েছিলেন। বোররাখ হলো একটা পক্ষীরাজ ঘোড়া, কিন্তু তার মুখ সুন্দরী মেয়ের, মাথায় লম্বা চুল আর একটা তাজ পরানো। তাজ কি জানেন তো? আপনারা যাকে বলেন মুকুট। বাবার কাছে শুনেছি ছবিটা দিল্লির মোগল বাদশাহদের হারেমে ছিল। বাদশাহ আলমগীর মানে ঔরঙ্গজেব তো খুব ধর্ম মানতেন। ইসলামে জীবজন্তুর ছবি আঁকা বারণ, তাই ছবিটা উনি ফেলে দিয়েছিলেন। আমার নানার বংশের এক নবাব সেটা কুড়িয়ে নিয়ে এসেছিলেন, এই নিজামত কেল্লার প্যালেসে টাঙিয়ে রেখেছিলেন। তাহলে তো খুব পুরনো ছবি। ছবিটার কি হলো? বলছি। ছবিটা সেবার বড় মামা এসে দেখতে পেয়ে নিয়ে যেতে চাইলেন। মা বললেন, ছবি তো নিয়ে গিয়ে বেচে দেবেন আপনি, এ ছবির অনেক দাম পাওয়া যাবে। আমার মেয়েদের... বলতে লজ্জা কি রে আপা, আমাদের বিয়ের জন্য টাকা লাগবে। তাই মা বললেন, আমি তো সম্পত্তির কানাকড়ি পাইনি, সবই আপনারা 2 ভাই মিলে বেচে টাকা নিয়েছেন, ছবিটা আমাকে দেবেন না? তাই শুনে বড় মামা বললেন, ঠিক আছে, তবে সাবধান, নাসির জানতে পারলে দাবি করবে। বড় মামা চলে যাওয়ার কিছুদিন পরে, সঠিক মনে পড়ছে না ছবিটা কিভাবে চুরি গিয়েছিল। তার কিছুদিন পরে, 3 মাস পরে মার্চে বড় মামা এসেছিলেন, আমার মনে আছে। আমরা স্কুল ফাইনাল পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলাম না তখন? হ্যাঁ, মে মাসে পরীক্ষা হলো।
সেই সময় ছবিটা চুরি গেল। পরের মাসে 16 জুন বাবা মার্ডার হয়েছিলেন ওই দিন ভোরে। তোমরা ভূত প্রেতে বিশ্বাস করো? কেন? এমনি জিজ্ঞেস করছে। কবরখানার কাছেই তোমাদের বাড়ি, তাই জানতে ইচ্ছে করছে কখনো ওখানে ভূত প্রেত দেখেছো নাকি। কবরখানায় একজন জিন থাকে শুনেছি। জিনেরা তো ভূত প্রেত নয়। কোরআন শরীফে আছে খোদা মানুষকে মাটি থেকে আর জিনকে আগুন থেকে তৈরি করেছেন। জিনেরা থাকে আকাশে অন্য এক দেশে, অন্য কোনো প্ল্যানেটে থাকে ওরা। পৃথিবীতে আসে মাঝে মাঝে, তখন জায়গাটা আলো হয়ে যায়। মা বলেছিলেন যে জিনটা কবরখানায় থাকে সে কোনো দোষ করে জিন মুলুক থেকে পালিয়ে এসে লুকিয়ে আছে। কোনো কোনো রাতে মা দেখেছেন কবরখানায় আলোর ছটা ঝলমলিয়ে ওঠে। ওদের সরলতা দেখে অবাক হলাম না, বরং মুগ্ধ হওয়ার মতো অপাববিদ্ধ সরলতা। একটু হেসে বললাম, তোমরা কখনো দেখোনি নাকি দেখেছ? পরশু রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। ভীষণ শীত, তাই জানলা বন্ধ ছিল। বাথরুমে যাব বলে আপাকে ডাকলাম। আপা বলল মাকে ওঠা, নয়তো মিনাকে ওঠা। মায়ের যা ঘুম, তাই মিনাকে ডেকে ওঠালাম। মিনা মেঝে শুয়ে থাকে, কিন্তু সুইচ টেপে দেখি লোডশেডিং। জাহানাবাদে লোডশেডিং খুব কম হয়, তো মিনা মোম জ্বালবার জন্য দেশলাই হাত রাখছে। আমি দরজা খুলেছি। বাথরুম তো উঠোনের ওধারে, ঘরের বারান্দাটা বেশ উঁচু। হঠাৎ পাঁচিলের ওধারে কবরখানার দিকে আলোর ছটা দেখে অবাক হয়ে গেলাম। মিনা মোম জেলে বেরিয়ে সেও অবাক হলো। দুজনেই বুঝলাম কবরখানায় জিনটা বেরিয়েছে। ভয়ে আর বাথরুম যাওয়াই হলো না। ভোরে নানার কবরে ফুল দিতে গিয়ে দেখি একখানে অনেকটা জায়গা জুড়ে শুকনো পাতা পুড়ে ছাই হয়ে আছে। জিনের ছটা লাগলে সব পুড়ে ছাই হয়ে যায়। রুনা কি বলার জন্য ঠোঁট ফাঁক করেছে, এই সময় ধ্বংসস্তূপের পেছন থেকে এবং ঝোপঝাড় ঠেলে বেরিয়ে এলেন রামবাবু। এসেই হাঁপাতে হাঁপাতে বললেন, পালাও জয়ন্ত পালাও, পাগল ইট নিয়ে দৌড়ে আসছে। তারপর আর দৃকপাত না করে চত্বর দিয়ে দৌড়ে দেয়ালের সেই ফোকর বলে উধাও হলেন। হকচকিয়ে দাঁড়িয়ে গেছি। মুনা ও রুনা ফ্যালফ্যাল করে তাকিয়ে রামবাবুকে পালাতে দেখছিল। রামবাবু অদৃশ্য হলে দুজনে মুখ তাকাতাকি করে রামবাবু যেদিক থেকে এসেছেন সেই দিকে হন্তদন্ত হয়ে চলে গেল। আমি ডাকলাম, মুনা, রুনা, তোমরা যেও না। কিন্তু ওরা কথা কানে নিল না। তখন উদ্বেগে এবং সাবধানে সেদিকে কয়েক পা এগিয়ে গেলাম। স্তূপটা পেরিয়ে দেখি দুই বোন হনন করে এগিয়ে চলেছে। গঙ্গার একেবারে পাড়েই একটা প্রকাণ্ড দেয়াল খাড়া দাঁড়িয়ে আছে। তার বুকেও বিরাট ধ্বংসস্তূপ এবং আগাছা। একটা টিলার মতো দেখাচ্ছে জায়গাটি। সেই দেয়ালের সবচেয়ে উঁচু জায়গায় কিছুক্ষণের মধ্যে একটা মূর্তি এসে দাঁড়ালো। ধূসর আকাশের পটে ছেঁড়া খোড়া প্যান্ট আর তেমনি নোংরা ছেঁড়া একটা পাঞ্জাবি তার পরনে। মাথায় একরাশ চুল, মুখে খোঁচা খোঁচা গুঁত দাড়ি। পাগলই বটে, অর্থাৎ পাগলাদের ওই চেহারাটি পেটেন্ট বলা যায়। তবে এই পাগলের হাতে এক টুকরো আধলা ইঁট দেখে আর পা বাড়াতে ভরসা হলো না। দুই বোন নিচ থেকে চিৎকার করে ডাকছিল, তাদের কণ্ঠস্বরে কান্না ছিল। কিন্তু পাগল নাসির খাঁ ভাগ্নিদের দিকে ভুলেও তাকাতে যেন রাজি নন। সম্ভবত তিনি উঁচু জায়গায় উঠে রামবাবুকেই খুঁজছেন। একটু পরে পূব দিকে ঘুরে কোথাও হয়তো পলাতক ফটোগ্রাফার ভদ্রলোককেই দেখতে পেলেন, কারণ তখনই হুঙ্কার দিয়ে সেদিকে নামতে শুরু করলেন। আমি উৎকণ্ঠায় আড়ষ্ট হয়ে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইলাম ঝোপের আড়ালে। মুনা আর রুনা মামুজান বলে ডাকতে ডাকতে অদৃশ্য হলো। রামবাবু যদি ঘরে গিয়ে ঢুকতে পারেন, দরজা এঁটে দিলে পাগল নাসির খাঁয়ের হাত থেকে বেঁচে যাবেন। এই মুহূর্তে আমার দৃঢ় বিশ্বাস জন্মে গেছে মুনা রুনার বাবা জার্জিস খাঁ এবং তাহের দর্জি ইটের আঘাতেই মারা পড়েছেন, আর সেই ইট মেরেছে এই নাসির খাঁই। হ্যাঁ, জার্জিস সাহেবের মৃত্যুর সময় নাসির পাগল ছিল না, তা ঠিক। তবে রাগের বশে ইট ছুঁড়ে মারা সুস্থ মানুষের পক্ষেও তো সম্ভব। সুস্থ অবস্থায় যে ইট ছুঁড়ে মারে, পাগল হয়ে গেলে সে ইট আরো জোরে ছুঁড়ে মারবেই। যুক্তিটা আমার খুব মনোঃপুত হলো। গরিব হয়ে যাওয়া নবাব পরিবারে পূর্বপুরুষের সংগৃহীত কোনো প্রাচীন চিত্রকলার নিদর্শন নিয়ে ঝগড়াঝাটি এবং পরিণামে খুনোখুনি হয়ে যেতেই পারে, কারণ সেই ছবিটার দাম নিশ্চয়ই বহু টাকা। বিশেষ করে আমেরিকার বাজারে পুরনো পেন্টিং বেচবার মৌকা পেলে লক্ষপতি হবার চান্স আছে। কর্নেলকে এবার সূত্রগুলো ধরিয়ে দেওয়া দরকার।
অথচ উনি খালি পাখি পাখি করেই আরেক পাগল। কর্নেলের খোঁজে গঙ্গার পাড় ধরে হাঁটতে থাকলাম। সেই টিলার মতো ধ্বংসস্তূপ বুকে নেওয়া বিশাল দেয়ালের পাশ দিয়ে এগিয়ে বাঁ দিকে একটা গলিপথ পাওয়া গেল। দুধারে ভাঙাচোরা দুটো বাড়ি দাঁড়িয়ে আছে। গলিটার একেবারে শেষে এক পলকের জন্য কাউকে চোখে পড়ল, যার মাথায় টুপি আছে এবং মুখে দাঁড়িয়েও আছে। চেঁচিয়ে ডাকলাম, কর্নেল, কর্নেল! তারপর হন্তদন্ত হয়ে ছুটে গেলাম গলিপথে। একটা বিশাল খোলামেলা চত্বরে পৌঁছলাম। দেখলাম কর্নেল হনহন করে হেঁটে চলেছেন। চত্বরের শেষে গিয়ে ওকে ডাকতেই উনি শুধু ইশারায় আমাকে অনুসরণ করতে বললেন। একটা ভাঙা ঘরের দরজা দিয়ে ঢুকে ওদিকের আরেকটা দরজা পার হয়ে দুজনেই থমকে দাঁড়িয়ে গেলাম। আমরা মুনা রুনাদের বাড়ির কাছে এসে পড়েছি, কিন্তু দৃশ্যটা সত্যি অবাক হওয়ার মতো। পাগল নাসির খাঁয়ের হাতে ইটটা এখনো আছে এবং রামবাবু তার সামনে হাঁটু মুড়ে ক্যামেরা তাক করে তাকে ইশারায় পোজ নিতে নির্দেশ দিচ্ছেন। একটু তফাতে দাঁড়িয়ে অবাক চোখে যমজ বন্ধুটি ছবি তোলা দেখছে। কর্নেল ও আমি এগিয়ে গেলাম ঘটনাস্থলে। রামবাবু, নাসির খাঁ কেউই আমাদের গ্রাহ্য করলেন না। একটা কামান মাটির স্তূপ থেকে মাথা উঁচিয়ে রয়েছে। সেই কামানের কাছে নাসির খাঁকে দাঁড়াতে ইশারা করলেন রামবাবু। তখন নাসির খাঁ হাতের ইটটা পায়ের কাছে ফেলে দিয়ে সেই নির্দেশ পালন করলেন। রামবাবু মুচকি হেসে বললেন, ওকে, রেডি। উনি ক্যামেরায় শাটার টিপছেন। সেই সময় নাসির খাঁ ঘুরে কর্নেল ও আমাকে দেখলেন। দেখা মাত্র ওর মুখে প্রচণ্ড ভয়ের ছাপ পড়ল। অস্ফুট স্বরে দুর্বোধ্য কিছু বলে উনি দৌড়ে গিয়ে কবরখানায় ঢুকলেন। তারপর কবরখানার দক্ষিণের নিচু পাঁচিল ডিঙিয়ে উধাও হয়ে গেলেন। পাগল বসরার পক্ষে ক্যামেরার চেয়ে মুখ্য আর কিছুই নেই। উফ, ভাবা যায় না, বুদ্ধিটা মাথায় না এলে কি যে ঘটে যেত। আমি দর্জি ভদ্রলোকের মতো ওইখানে। উফ, ভাবা যায় না। ব্যাপারটা খুলে বলুন তো রামদা। দৌড়তে গিয়ে গোলক ধাঁধায় পড়েছিলাম। এখানে এসেও চিনতে পারছিলাম না কোন পথে যাব। তারপর হোঁচট খেয়ে পড়ে গেলাম। ততক্ষণে সিধে নাক বরাবর এসে পড়েছে পাগল নবাব। ইট তুলতেই ক্যামেরায় তাক করে ধরলাম। অমনি দাঁড়িয়ে গিয়ে বলল, তসবির খিচো। হঠাৎ চোখে পড়ল কর্নেল নাসির খাঁয়ের ফেলে যাওয়া ইটের টুকরোটা কুড়িয়ে নিয়ে কি দেখছেন। তারপরেই আবিষ্কার করলাম আদলা জামা ইটটাতে জমাট বাঁধা রক্ত রয়েছে। বুকটা ধড়াস করে উঠল। দুপুরে খাওয়া দাওয়ার পর রামবাবু কলকাতায় ফিরে গেলেন। কর্নেল সেই মার্ডার উইপন জামার ইটের টুকরোটা আতস কাচের সাহায্যে খুঁটিয়ে পরীক্ষা করতে থাকলেন। সেই সময় মুনা রুনার কাছে শোনা বোর্রাকের ছবির ব্যাপারটা বললাম ওকে। কবরখানার সেই জিনটির কথাও বললাম, যে নাকি মহাকাশের কোনো গ্রহের প্রাণী এবং ফেরারি হয়ে পৃথিবীতে অজ্ঞাতবাসে আছে। এও বললাম সেই গ্রহের পুলিশ এসে আসামিকে গ্রেপ্তার করলে দারুণ ব্যাপার হবে, কি বলেন? জিন পুলিশেরা মানুষ পুলিশের থেকে নিশ্চয়ই বেশি তেজি। তাদের বন্দুক পিস্তল থেকে গুলির বদলে সম্ভবত লেজার রশ্মি বেরোয়। কর্নেল আমার রসিকতায় একটুও হাসলেন না। ইটটাকে হাতে নিয়ে বেরোলেন। তারপর অবাক হয়ে দেখলাম সেটাকে ছুঁড়ে পোড়ো আগাছার জমিতে ফেলে দিলেন। এ কি করলেন? মার্ডার উইপন ফেলে দিলেন কেন? তুমি অবভাস তত্ত্ব কাকে বলে জানো জয়ন্ত? তত্ত্ব নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু হাতে মার্ডার উইপন পেয়েও। অবভাস তত্ত্ব অনুসারে হোয়াট অ্যাপিয়ার্স ইজ নট রিয়েল। যা প্রতীয়মান তা বাস্তব নয়। যেমন ধরো, রেল লাইনে দুদিকের দিকে তাকালে মনে হবে দুটো লাইনের ব্যবধান কমতে কমতে ক্রমশ একত্রে মিলে গেছে, কিন্তু বস্তুত তা নয়। দুটো লাইন সমান্তরাল থেকে গেছে শেষ পর্যন্ত। বুঝলাম। ইটটা মার্ডার উইপন নয়, এই কথা বলছেন তো? ইটটাতে রক্ত লেগেছিল এবং সেটা নাসির খাঁয়ের হাতে ছিল। এতেই প্রমাণিত হচ্ছে যে নাসির সাহেব তাহের মিয়া খুন হওয়ার পর কোনো এক সময় কবরখানায় ঢুকেছিলেন। এছাড়া আরও একটা তথ্য অনুমান করা চলে। হাতে এই ইঁটটা উনি তুলে নিয়েছিলেন কেন? নিশ্চয়ই কাউকে মারার জন্য। রামবাবুকে নয় তো? রামবাবু তো কবরখানায় ঢুকেছিলেন এবং তাহলে রামবাবু তাই বলতেন।
উনি নাকি কোন কবরের ভেতর একটা শুঁটকো মোড়াকে গিরগিটির মতো ঢুকে যেতে দেখেছিলেন। ব্যাপারটা যাই হোক, বোঝা যায় নাসির খাঁকে রামবাবু দেখেননি। তার মানে নাসির মিয়া খুন হওয়ার সময় থেকে রামবাবুর কবরখানায় ঢোকার সময় পর্যন্ত নাসির খাঁ এবং অন্য একটা লোক সেখানে ছিল। তাহলে সেই লোকটাই তাহের দর্জির খুনি। নিশ্চয় করে বলার মতো তথ্য হাতে নেই ডার্লিং। কেসটা তুমি যত সহজ ভেবেছিলে হয়তো তা নয়। কিন্তু ছবিটার কথা বিড্ডুও বলেছে। এদিকে মুনারুনাও যা বলল তাতে মনে হয় ওই ছবির জন্যই এই খুনোখুনি। আপনি বেগম সাহেবাকে জিজ্ঞেস করছেন না কেন? শীতের সময়েও ভাত ঘুমের অভ্যাসটা না ছাড়তে পারলে ভবিষ্যতে তোমাকে ভুগতে হবে জয়ন্ত। উঠে পড়ো, আমরা বেরোবো। আপনি তো পাখি প্রজাপতির পেছনে ঘুরবেন, আমি খামোখা গিয়ে কি করব? পাখি প্রজাপতি নয়, অর্কিড। জাহানাবাদে একসময় প্রচুর আম বাগান ছিল। এই নবাবদেরই অনেক বাগান ছিল। সেই সব বাগানের আমের কথা শুনলে জিভে জল আসবে তোমার। কি সব নাম! কোহিতুর, বেগম খোস, বাদশাহ ভোগ, সাদুল্লাহ। যাই হোক, তুমি নিশ্চয়ই জানো আম গাছে এক জাতের অর্কিড থাকে। এই শীতের সময় সেই অর্কিডের ফুল ফোটে। জয়ন্ত, তুমি শুনলে অবাক হবে যে এ দেশে আমও যেমন বিদেশি গাছ, তেমনি ওই অর্কিডও বিদেশি। কর্নেলও রামবাবুর চেয়ে কোনো অংশে কম যান না। তাঁর সুদীর্ঘ বক্তৃতা শেষ হলো কেল্লা বাড়ির বাইরে পৌঁছে নহবতখানা নামক প্রাচীন দেউড়ির বাইরে সদর দরজায় গিয়ে একটা সাইকেল রিক্সা ডেকে তাতে উঠে বসলাম দুজনে। তারপর কর্নেল রিক্সাওয়ালাকে বললেন, রশনিবাগ। জাহানাবাদকে একটা পুরনো গঞ্জ বলাই ভালো, কিন্তু যেদিকে তাকাই খালি ধ্বংসাবশেষ চোখে পড়ে, আর মাঝে মাঝে নতুন বা পুরনো ঘর বাড়ি দাঁড়িয়ে আছে। কর্নেল রিক্সাওয়ালার সঙ্গে কথা বলছিলেন। ট্যুরিস্টদের ব্যাপারে রিক্সাওয়ালা তেতো মুখে জানালো, ইদানিং ট্যুরিস্ট আসা একেবারে কমে গেছে, কারণ এই তল্লাটে খুন খারাপি, ছিনতাই আর চুরি ডাকাতির উপদ্রব বেড়ে গেছে। গত শীতের মরশুমে যাও কোনো দিন কিছু ট্যুরিস্ট দেখা গেছে, এবারে তো তাও দেখা যাচ্ছে না। এলে তারা গাড়ি চেপে আসে এবং কিছুক্ষণ থেকেই আবার ফিরে যায়। তবে এবারে সরকার কেল্লা বাড়ির ভার হাতে নিয়েছেন। আমাদের আশা ট্যুরিস্টদের ভিড় হতেও পারে। আসলে জাহানাবাদে রাত কাটানোর জায়গা নেই। সরকার যদি ট্যুরিস্ট লজ তৈরি করেন তাহলে ভালো হয়। কি যেন খুন হয়েছে আজ, জানো নাকি? সে তো তাহের দর্জি, কেল্লা বাড়ির কবরখানায় খুন হয়েছে। আসলে কি জানেন স্যার, তাহের ছিল মাগলার। কবরখানায় মাগলাররা মাল লুকিয়ে রাখে, সেই নিয়ে কি ঝগড়া, শেষে জানেই মেরে দিল। শুনেছি নবাবদের এক জামাইও নাকি কবরখানায় খুন হয়েছিলেন। ওই সেও মাগলারি কারবার। তিনিও স্মাগলার ছিলেন নাকি? এই যে দেখছেন জাহানাবাদে যত লোক, তার অর্ধেক মাগলার। স্যার, আমরা রোশনিবাগে এসে গেছি। রিক্সাওয়ালা, তোমার নামটা কি ভাই? আমার নাম স্যার রশিদ। রশিদ, তুমি গিয়াসউদ্দিন সাহেবের বাড়ি ছিল? গিয়াসউদ্দিন তো দুজন আছে। এক গিয়াসউদ্দিন তো সেই নহবতখানার কাছে থাকে, তবে রোশনিবাগে হ্যাঁ 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 হ্যাঁ, আপনি তাহলে স্যার গিয়াসউদ্দিন পাঠানের কথা বলছেন। তার ছেলে কলকাতায় জাহানাবাদের বড় নবাবের কাছে থাকেন। ফরিদ তার নাম। তাই বলুন, ফরিদ পাঠানের বাবা গিয়াসউদ্দিন। ঠিকই ধরেছি। আসুন, বাড়িটা দেখিয়ে দিই। সে রিক্সাটা রাস্তার ধারে রেখে আগাছা ভরা জমির ভেতর পায়ে চলা পথে আমাদের নিয়ে চলল। একটা প্রাচীন মসজিদের পাশে একতলা জরাজীর্ণ বাড়ির দরজায় কড়া নাড়লে এক বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে আমাদের আদাব দিলেন। তার মাথায় সাদা টুপি, পরনে লুঙ্গি আর পাঞ্জাবি। রশিদ রিক্সাওয়ালা বলল, আপনারা ফিরে যাবেন তো স্যার? হ্যাঁ, তুমি অপেক্ষা করো গে। রিক্সাওয়ালা চলে গেলে বিস্মিত বৃদ্ধ বললেন, আপ লোক कहाँ से आ रहे हैं साहब? कलकत्ता से। आपका औलाद फरीद साहब हम लोगों का जान पहचान आदमी, तो उन्हीं ने बताया कि आइए आइए, तशरीफ फरमाइए। शुक्रिया। নিজামত কেল্লায় বেড়াতে আসার স্বাদ বহুদিনের। তো ফরিদ সাহেব বলছিলেন আমাদের থাকার ব্যবস্থা করে দেবেন নবাব সাহেবের বোনের বাড়িতে। যাই হোক, ফরিদ সাহেবই বলেছেন তার বাবার খোঁজ নিয়ে যেতে, তিনি কেমন আছেন। সেই জন্যই এলাম আপনার কাছে। আপনার সব কুশল তো? আমার আর কুশল, কোন রকমে বেঁচে আছি। ফরিদ আমার খোঁজ নিতে বলেছে শুনে অবাক লাগছে। সে তো ভুলেও আমার নাম করে না।
একটা চিঠি পর্যন্ত লেখে না। সময় পান না আসলে। পরিদের আশা আমি করি না। আমি তাকেও খরচের কথায় ধরেছি। জাভেদ যেমন গেছে তেমনি ফরিদও গেছে। দুজনেই নিপাত্তা হয়ে গেছে বলে ধরে নিয়েছি। কাজেই ওদের জন্য আমার কোনো দুঃখ বেদনা নেই। জাভেদকে? আমার ছোট ছেলে। হঠাৎ একদিন সে নিপাত্তা হয়ে গেল। গেল তো গেলই। পুলিশকে জানালাম, কোনো ফল হলো না। লোকে বলে হয়তো স্মাগলারদের পাল্লায় পড়েছিল, মেরে কম করে দিয়েছে। কতদিন আগে সে নিখোঁজ হয়েছে? প্রায় 2.5 বছর তো হয়ে গেল। জাভেদ সাহেবের বয়স কত ছিল? 35 হবে। খুব জওয়ান, শক্ত সমর্থ চেহারা ছিল তার। স্বভাবে ফরিদের একেবারে উল্টো। তবে আপনি ফরিদের চেনা লোক, আপনাকে গোপন করব না, জাভেদের নাম পুলিশের খাতায় উঠেছিল। কেন? জাভেদ খারাপ লোকের পাল্লায় পড়ে খারাপ হয়ে গিয়েছিল। খুন, ডাকাতি, মারদাঙ্গা এইসব করে বেড়াতো। নিজের ছেলে, বেশি কি আর বলবো বলুন? তবে কিনা বাপের মন কষ্ট হয়ে এইভাবে দাঁড়িয়ে কথা না বলে দয়া করে ভিতরে এসে বসুন, অন্তত একটু চা খেয়ে যান গরিবের বাড়িতে। ক্ষমা করবেন, আমাদের খুব তাড়া আছে, চলি। তবে ফরিদ সাহেবকে বলবো? ছেড়ে দিন, আমি ওদের দয়ার প্রত্যাশী নই। রিকশায় উঠে চাপা স্বরে বললাম, ফরিদ সাহেবের বাবার কথা কোথায় শুনলেন? বেগম সাহেবার কাছে। জাভেদের কথাও নিশ্চয়ই বেগম সাহেবা বলেছেন। রোকে রোকে। তারপর রিকশা থামলে নেমে দাঁড়ালেন, পার্স বের করে বললেন, ঠিক আছে রশিদ, তুমি এসো, আমরা এবার পায়ে হেঁটে একটু ঘুরবো। রশিদ রিক্সাওয়ালার 10 টাকার নোট পেয়ে ভক্তিতে গদগদ হয়ে সেলাম ঠুকলো। তারপর হুঁশিয়ার করে দিল আমরা ছিনতাই বা ডাকুর পাল্লাই পড়তে পারি বলে। আজকাল নাকি সন্ধ্যার মুখে লোকেরা একা দোকা ঘুরতে সাহস পায় না। সে চলে গেলে কর্নেল বাঁদিকের একটা জঙ্গলে জায়গার দিকে পা বাড়ালেন। জিজ্ঞেস করলাম, এদিকে কোথায় যাচ্ছেন? অর্কিডের খোঁজে বুঝি? ঠিক ধরেছ ডার্লিং, ওই বিশাল আম গাছটার দিকে তাকালেই তোমার চোখ জ্বলেই যাবে। চোখ অবশ্য জ্বলে গেল না, তবে লাল অর্কিড ফুলের ঝালরগুলো সত্যিই সুন্দর। কর্নেলের খালি চোখে কিছু দেখে যেন তৃপ্তি হয় না। বাইনোকুলারে চোখ রেখে কিছুক্ষণ ফুলবতী অর্কিডটাকে দেখলেন, তারপর পা বাড়িয়ে বললেন, ফেরার সময় অন্তত একটা গুচ্ছ নিয়ে যাব। অত উঁচু থেকে পারা যাবে না। আবু নিশ্চয়ই গাছে চড়তে পারে, অসুবিধা হবে না। আবু? সে আবার কে? বেগম সাহেবার বান্দা। লোকটার নাম শুনেছি, যদিও এখনো তাকে চোখে দেখিনি। দেখেছ? কই, মনে হচ্ছে না তো। দুপুরে তোমার সিগারেট এনে দিল, গতকাল সন্ধ্যায় আমাদের দরজা খুলে দিল। ডার্লিং, বহুবার বলেছি, ভালো রিপোর্টার হতে গেলে একটা জিনিস খুব জরুরি, অবজারভেশন, পর্যবেক্ষণ। হ্যাঁ, গাঙ্গুলিদা বলেছিলেন বটে, কিন্তু আবু নামে কোনো লোক? মাই গুডনেস, সে তো একটা পুচকে ছেলে। আমার সিগারেট এনে দিল যে ছেলেটা, সেই আবু। কি আশ্চর্য, আমি ভাবছিলাম। তুমি ভেবেছিলে আরব্য উপন্যাসের সেই বান্দা আবদাল্লাকে, কারণ মিনাকে তুমি মর্জিনা ধরে নিয়েছিলে। ঠিকই বলেছেন, নবাব বাদশাহ বান্দা বাঁদিদের ব্যাপার কিনা। ডার্লিং, আবু ছেলেটি মিনার সহোদর ভাই, ওরা ভাই বোন, অনাথা। বেগম সাহেবা ওদের আশ্রয় দিয়েছেন। ছ্যা, আমি আবু মিনা সম্পর্কে কি সব ভেবে বসে আছি। কথা বলতে বলতে আমরা একটা ভাঙা মসজিদের কাছে এসে পড়েছিলাম। তার নিচে একটা জলা। জলার ধারে পৌঁছে কর্নেল বললেন, সকালে এই জলাটাতে এক ঝাঁক বুনো হাঁস দেখেছিলাম বলে বাইনোকুলার চোখে লাগালেন। দিনের আলো কমে আসছে দ্রুত। জলার ধারে হাওয়াটাও এরই মধ্যে ঠান্ডা হিম হয়ে উঠেছে। গাছপালার গায়ে দিনমানে যে ফিকে নীল কুয়াশার হালকা আলোয়ান চাপানো ছিল, এখন ক্রমশ তার রং ঘন নীল হয়ে উঠেছে। কর্নেলের পেছন পেছন হেঁটে জলার সীমানা পেরিয়ে গিয়ে থমকে দাঁড়ালাম। বললাম,
আপনি কি সত্যিই বুনো হাঁস খুঁজছেন কর্নেল? কর্নেল বাইনোকুলার নামিয়ে রেখে চুরুট ধরালেন। এখন আমরা একটা ঘাসে ঢাকা নিচু বাঁধের ওপর পৌঁছেছি। বাঁধটা জলা ঘুরে ডাইনে বেঁকে গেছে এবং তার ওধারে গাছের ফাঁকে অস্ত সূর্যের শেষ আলোয় যা ঝলমল করছে তা নিশ্চয়ই গঙ্গা। বাঁধটার বাঁদিকে জলার দক্ষিণে বিস্তীর্ণ সবুজ মাঠ, ডান দিকে ধ্বংসস্তূপ, খাড়া দেয়াল, গম্বুজাকৃতি জীর্ণ কিছু স্থাপত্যের নিদর্শন। সুতরাং আমরা ঘুরপথে নিজামত কেল্লার কাছেই ফিরে এসেছি আবার। কর্নেল বাঁধ থেকে ডান দিকে নেমে গিয়ে বললেন, সর্বত্র বন্দুকবাজদের অত্যাচারে পাখিরা অতিষ্ঠ। সকালে যে হাঁসের ঝাঁকটিকে দেখেছিলাম তারা মনে হয় কোনো বন্দুকবাজের তাড়া খেয়েই পালিয়ে গেছে। ঘাসের ভেতর একটা কার্তুজের খোল পড়ে থাকতে দেখলাম। বলেই হন্তদন্ত হয়ে ঝোপঝাড় ভেঙে এগিয়ে গেলেন। জায়গাটা একে তো ঝোপঝাড়ে ভর্তি, তাতে আবার অজস্র ইটের টুকরো পড়ে রয়েছে। পায়ে পায়ে ঠক্কর খেতে খেতে হাঁটছিলাম আমি। বিরক্ত হয়ে বললাম, এমন করে যাচ্ছি কোথায় আমরা? কর্নেল আমার অনেকখানি আগে হাঁটছিলেন। হঠাৎ কাউকে বললেন, এই যে ভাই, শুনুন শুনুন। এতক্ষণে লোকটাকে দেখতে পেলাম। বেঁটে গোলগাল গড়ন, মাথায় টাক এবং পুরো গোঁপ, পরনে একটা ছাইরঙা আঁটো প্যান্ট আর নীলচে শার্ট, এবং তার হাতে বন্দুক। এই তাহলে সেই বন্দুকবাজ। লোকটা অবাক চোখে তাকিয়ে আমাদের দেখছিল। ভাবলাম কর্নেল তাকে বকাবকি করবেন, কারণ আজকাল শিকারের ব্যাপারে আইন কানুন খুবই কড়া। কিন্তু কর্নেল অমায়িক হেসে জিজ্ঞেস করলেন, মারতে পারলেন কিছু? লোকটি হাসল। জি না স্যার, পাখিরাও আজকাল বড্ড চালাক হয়েছে। তা আপনারা কি সরকারি লোক? মোটেই না, আমরা ট্যুরিস্ট, নিজামত কেল্লা দেখতে এসেছি। আর কি কি দেখার জিনিস আছে এখানে বলুন তো ভাই? আপনি যখন স্থানীয় লোক তখন তো সবই জানেন। লোকটি খুব উৎসাহে গাইডের ভূমিকা নিল। জলাটা দেখিয়ে বলল, এই হলো রসনি ঝিল। নবাব সুজাউদ্দিন এই ঝিলের ধারে প্যালেস তৈরি করেছিলেন। আমরা কিন্তু সেই প্যালেসের ওপর দিয়ে হাঁটছি। আর ওই যে গম্বুজ ঘর দেখছেন, ওটা কলজে খাকির কবর। কোন আমলে জানি না, নবাবদের এক বিধবা বোন ছিল। রোজ সে মানুষের কলজে খেত। বিস্তার মানুষ মারা পড়েছিল, বুঝলেন স্যার। তখন বুড়ো নবাব মেয়েকে জ্যান্ত কবর দিলেন ওইখানে। জাহানাবাদে দেখছি খালি কবর আর কবর। জি, তা তো ঠিক। তবে আপনারা কি নবাবদের কবরখানা দেখতে যাচ্ছেন? কেন, কি আছে সেখানে? খুব জিন্দা কবরখানা স্যার। জিন্দা মানে? শোনা কথা, তবে সন্ধ্যা লাগলে আমারও সাহস নেই ওখানে যেতে। সন্ধ্যায় নাকি পুরনো নবাবদের চলাফেরা শুরু হয়। সবাই কবর থেকে বেরিয়ে পড়ে। সামনে মানুষ পড়লে তার বিপদ। বাইরের লোকের কথা কি বলবো স্যার। ছোট নবাব বাবুই তো পাগল হয়ে গেছে ডরের চোটে। আজই তো তাহের নামে এক দর্জির লাশ পাওয়া গেছে ওখানে। রাগের চোটে এমন আচার মেরেছে, মাথার খুলি চুরমার হয়ে গেছে। আপনার নামটা কি ভাই? ইদ্রিস আলী। নাহাবাদ খানার দেউড়ি দেখেছেন তো? দেখেছি। তার নজদিকে আমার বাড়ি। আমি পঞ্চায়েতের মেম্বার স্যার। সেই কবরখানাটা কোন দিকে? ওই তো। আপনারা কি এখন সেখানে যাবেন ভাবছেন? আমি বলি কি স্যার, এখন ওখানে না যাওয়াই ভালো। সন্ধ্যা হয়ে এলো। তো আপনারা কি কারোর বাড়িতে উঠেছেন? হ্যাঁ। তাহলে কাল দিনের বেলায় দেখে আসবেন। আপনারা কার বাড়িতে উঠেছেন স্যার? স্টেশন মাস্টারের। উনি আমার আত্মীয়। ইদ্রিস আলী বন্দুক কাঁধে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে চলে গেল। সূর্য গঙ্গার ওপারে অস্ত গেছে ততক্ষণে। কর্নেল আমার কাঁধে হাত রেখে একটু হেসে বললেন, এসো জয়ন্ত, আমরা নবাবী গোরস্থানের পাশ দিয়েই ডেরায় ফিরি। গোরস্থানটা সম্পর্কে অদ্ভুত কুসংস্কার তাহলে এখানেও চালু আছে দেখছি। চালু করা হয়েছে। কেন? বলেই স্মাগলার চক্রের কথাটা মনে পড়ে গেল। তাই বললাম, হ্যাঁ, স্মাগলিংয়ের স্বার্থে। রাতের দিকে সম্ভবত চোরাচালানিরা এসে ওখানে। আমার কাঁধে চাপ দিয়ে আমাকে নিয়ে বসে পড়লেন ঝোপের আড়ালে। তারপর গুঁড়ি মেরে কিছু দূর এগিয়ে গেলেন। আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। উনি আমার কাঁধ চেপে গুঁড়ি মেরে চলতে বাধ্য করছেন। একটু পরে ঝোপের ফাঁকে মাথা তুলে চাপা স্বরে বললেন, এবার তুমিও দেখতে পারো ডার্লিং। ঝোপের সামনে টানা একটা পাঁচিল,
পাঁচিলটা ফুট 6 বেশি উঁচু নয়। দেখা মাত্র বুঝতে পারলাম নবাবী কবরখানার দক্ষিণ প্রান্তে এসে পড়েছি আমরা। কবরখানাটা উঁচুতে, যথেষ্ট গাছপালা ফুলের ঝোপে ভর্তি। তারপর দেখি সেই ইদ্রিস আলী কবরখানার ভেতর এদিক ওদিক তাকাতে তাকাতে হেঁটে চলেছে। একটু পরে সে বসে পড়ল, আর তাকে দেখতে পেলাম না। বললাম, কি ব্যাপার বোঝা যাচ্ছে না তো। তোমাকে সব সময় বলি জয়ন্ত, অবজারভেশন, পর্যবেক্ষণ একজন ভালো রিপোর্টারের জন্য জরুরি। তুমি একটু লক্ষ্য করলেই বুঝতে পারতে ইদ্রিস আলী বাংলা বলছে চমৎকার, কিন্তু তার দন্তস্ব জোরালো। তাছাড়া তার উচ্চারণ ভঙ্গিতে সূক্ষ্ম পার্থক্য। তুমি ভাবছিলে বাঙালি মুসলিমরা হয়তো জ্যান্তকে জেন্দা, ভয়কে ডর বলেন, তাই এতটা লক্ষ্য করনি। জাহানাবাদে প্রচুর মুসলিম আছেন যাদের মাতৃভাষা এখনো উর্দু। তারা অনেকেই চমৎকার বাংলা বলতে পারেন, কিন্তু সূক্ষ্ম উচ্চারণ পার্থক্য ধরা যায়। যাই হোক, এই ইদ্রিস আলীর চেহারা দেখেও তোমার চেনা মনে হওয়া উচিত ছিল, কারণ কলকাতায় তার দাদাকে তুমি দেখেছ। কর্নেল, এই লোকটি কি তাহলে ওই নিরুদ্দিষ্ট জাবেদ পাঠান? আস্তে, ওর হাতে যেটা তুমি সাধারণ বন্দুক ভেবেছ, লক্ষ্য করলে দেখতে ওটা একটা রাইফেল। হতভাগ্য পাগল নাসির খাঁয়ের জন্য আমার ভাবনা হচ্ছে জয়ন্ত। স্বর্গের বাহন গল্পের প্রথম পর্ব এক তসবির কে লিয়ে এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব খুব খুব শিগগির। আসলে বড় গল্প তো, উপায় নেই, তাই দুটো পর্বে ভাগ করতে হচ্ছে, কিন্তু খুব শিগগির আপনাদের জন্য নিয়ে আসছি পরবর্তী পর্ব। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করলেন কর্নেলের চরিত্রে কৌশিক, অন্যান্য চরিত্রে বিবেক, হৃদ, বিশ্বমিত্র, পারমিতা ও দেবলীনার সাথে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় গল্পটি যদি আপনাদের শুনতে ভালো লেগে থাকে আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, যাতে আরো অনেকের কাছে আমাদের চ্যানেলটি পৌঁছতে পারে। এটুকু তো আপনি আমাদের জন্য করতেই পারেন। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।